আগামী দিনের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে কথা হয়, আলোচনা হয়। বাজারের পরিস্থিতি নিয়ে, ইন্ডেক্স নিয়ে বেশ কয়েকদিন যাবৎ খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের যে ভয়গুলো ছিল, ভয় থেকে আমরা মোটামুটি একটু কেটে উঠে একটা পজিশনে আসছি। এবং বাজারের যে বিষয়গুলো, পজিটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইদানিংকালে অনেকের ভিতরে কিছু আতঙ্ক বা কিছু ভয়ভীতি দেখা যাচ্ছে রাজনীতি এবং ইলেকশন নিয়ে। যে আহ, একটু উত্তেজনা সৃষ্টি হচ্ছে বা দেখা দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অস্থিরতা মধ্যে কাটাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে কালকেও আলোচনা করেছি, আজকেও আবারও আলোচনা করব, যেন আগামী দিন আপনারা আপনাদের আহ, আহ, আলোচনার মাধ্যমে যা কিছু বলা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তো ওয়ালাইকুম সালাম প্রকৌশলী ভাই। তো সেই বিষয়গুলো যেন আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি না কাজ করে, এবং বাজারের মতো বাজারকে যেটা হবে সেইটাকেই ফলো আপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো বাজার যখন পতন হয় তখনও রিউমার ছড়ানো হয়, বাজার যখন উত্থান হয় তখনও রিউমার ছড়ানো হয়। আর বাজার যখন একটা পর্যায়ে চলে যায়, ভালো অবস্থানে চলে যায়, তখন অতিরিক্ত নিউজ বা আশ্বাস ছড়ানো হয়। বাজার 7,000 8,000 যাবে, 10,000 যাবে, এরকম রিউমার ছড়ানো হয়। তখন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝে হোক না বুঝে হোক ওইসব প্রলোভনে, ওইসব কথায় ফাঁদে পা দিয়ে ফেলি। ঠিক ওই মুহূর্তেই আমরা আটকা পড়ে যাই আটকা পড়ে যাই। সব বিষয়বস্তুগুলো নিয়ে বিবেক বিবেচনা খাটিয়ে আমাদেরকে সিদ্ধান্ত রাখতে হবে যে আমরা, রিউমার হোক নিউজ হোক, আমরা যদি আমাদের সেফটি জায়গায় থাকি, এইসব রিউমার নিউজ কোনো কিছুই আমাদেরকে এফেক্ট করবে না। জানেন যে গত 2 সপ্তাহ আগে বাজারের একটা হিউজ পরিমাণের প্রেসারের মধ্যে ছিল অগ্নিকাণ্ডের ঘটনা, সেনাবাহিনীর ভিতরে অস্থিরতার ঘটনা নিয়ে। সেই অস্থিরতার ঘটনার মধ্যেও আপনাদেরকে অনেকটা অভয় দিয়ে এসেছি এবং বলেছি যে এইসব ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা সমাধানে চলে আসতেও সক্ষম হয়েছে। যেই আহ, অপরাধীদেরকে নিয়ে, সেনাবাহিনীর যে অপরাধীদেরকে নিয়ে এই নাটকীয় ঘটনা ঘটানো হয়েছিল, তাদেরকে ঠিকই আহ, আদালতে হাজির করতে বাধ্য হয়েছে। আর আদালতে বাধ্য হওয়া মানেই, বাধ্য করতে পারাটা মানেই সেনাবাহিনীর ভিতরের যেই কু হওয়ার সম্ভাবনা ছিল, এবং সেনাবাহিনীর সাথে জড়িত যারা, এই কুর পক্ষে জড়িত যারা, তাদেরও মুখোশ উন্মোচন করা হয়ে গেছে পাবলিক প্লেসে। কারা এর সাথে জড়িত, বিভিন্ন পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে এখন বর্তমান আধুনিক, অত্যাধুনিক নিউজ মিডিয়া এখন নিউজ যারা মিথ্যা প্রকাশ করে তাদের চেয়েও সত্যের লোকজনের আহ, আগমন হয়ে গেছে বেশি। সেই জায়গায় কোনো কিছু গোপন রাখার এখন আর সুযোগ নাই। সেই সত্যটা কি, আমি আপনি যারা আছি, আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল আছে, এবং আমরা সাথে সাথে ভিডিও করে আপলোড দিয়ে বাস্তব সত্য চিত্রগুলো উঠে আসে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুতরাং গুজবে কান দিবেন না। গুজব ছড়াচ্ছে যারা, তারাও একটা উদ্দেশ্য প্রণোদিত। আপনাদেরকে এই মুহূর্তে মার্কেটের যে টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে শিখিয়েছি, বুঝিয়েছি, এবং মার্কেট রিলেটেড যে বিষয়গুলো আলোচনায় নিয়ে আসছি, এই কংক্রিট জায়গাতে এখন উপরের দিকে যাওয়া ছাড়া বিকল্প পথ পিছনে নাই। বিকল্প পথ পিছনের দিকে যদি আসতে হয়, আমরা ড্যামেজ হব না। এখানে যারা বড় বড় ইনভেস্টর, বিনিয়োগকারী ইনস্টিটিউট যারা ইনভলভমেন্ট হয়েছে, তারা আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের যে পুঁজি আছে, আমাদের সকলের মিলে যে পুঁজি আছে, তাদের এইসব ইনভেস্টরদের এক একজনের কাছে এর চেয়ে আরও বেশি পুঁজি আছে। কথাটা কি বুঝে আসছে কিনা বলবেন। আমরা সকল বিনিয়োগের কাছে যে পুঁজি আছে, এরকম এক দুইজন তিনজনের কাছে এর চেয়ে আরও বেশি পুঁজি আছে। হাজার হাজার কোটি টাকার পোর্টফোলিও তারা মেনটেন করে। বড় বড় ইনভেস্টরও বলেন, অথবা
এই ইনস্টিটিউট বলেন, আপনারা নোট করে রাখেন এইবার এই যে অক্টোবর শেষ হয়েছে না, নভেম্বরের 10 তারিখে যে ইনস্টিটিউট পোর্শনগুলো, এই যে ফাঁকিবাজির একটা জায়গা, ইনস্টিটিউটগুলোর পোর্শনটা 8 থেকে 10 তারিখের ভিতরে এগুলো প্রকাশ করা হয়। কেন করা হয়? তারা যে আকামটা করে সেটা হচ্ছে, ধরেন এই মাসে যেটা তারা সেল করছে সেটা গিয়ে পরের মাসের 10 তারিখে শো করে, কেন? পাবলিক যেন না ধরতে পারে। আবার এই মাসে লাস্টের দিকে যেটা বাই করছে সেটা আগামী মাসের 10 তারিখের দিকে পাবলিকলি প্রকাশ করে, যেন আপনারা বুঝেন যে তারা ইন করছে। এইগুলার হচ্ছে এইগুলার হচ্ছে মূলত ফ্যাক্টর। ইনস্টিটিউট পোর্শনটা যেটা সেল এবং বায়ের, এটার একটা বিশাল ফাঁকিবাজি আছে। তো আমি ওইসব সবসময়, অনেকে বলে যে দেখে আমাদের এই যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে অনেকে দেখে যে ইনস্টিটিউট বাই করেছে, কখন দেখে? আগের মাসেরটার হিস্ট্রিটা পরের মাসের 10 তারিখে। তো ওই পরের মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে যে 10 তারিখের ভিতরে তারা সেল করে নাই, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা তো প্রকাশ হবে পরবর্তী মাসের 10 তারিখে। সুতরাং এই পোর্শনটা আমাদের দেখার কোনো বিষয়ই না। বিষয় হচ্ছে মূলত যে জায়গাটা এই বাজারের এখন পর্যন্ত আদি থেকে এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত যা হচ্ছে হবে, সাপোর্ট জোন, সাপ্লাই জোন। সাপোর্ট ভাঙলে কি করতে হবে? নিয়ারেবল কোনো সাপোর্ট জোন থাকলে ওয়েট করতে হবে, আর নিয়ারেবল সাপোর্ট জোন যদি না থাকে তখন স্টপ লস নিতে হবে। আবার গেলে সাপ্লাই জোন গেলে ওইখানে ডেলিভারি দিতে হবে। সাপ্লাই জোন পার করে যদি আবার সাপ্লাইটাকে সাপোর্ট ক্রিয়েট করে তখন আবার এন্ট্রির চিন্তা ভাবনা করতে হবে। এইটুকু, শুধু এইটুকুর জায়গা যদি আপনারা একটু গভীরভাবে ধরে রাখতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। বাকিগুলো কোম্পানিতে, যেই কোম্পানিতে আপনারা ইন করবেন, ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই, যে কোম্পানিতে আপনারা ইনভেস্ট করবেন সেই কোম্পানিটার একটু নাড়িভুড়ি, তার ইপিএস, তার পজিশন, তার অবস্থান জেনে নেবেন। দুর্বল কোম্পানি, বন্ধ কোম্পানি যেগুলা নিয়ে ম্যানুপুলেট হয়, ইপিএস 10-12 টাকা মাইনাস দেওয়ার পরেও গেমলিং করে, ওইসব শেয়ার থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা কথা বলবো। আজকে ওই যে দেখছেন যে আমি শরিয়া আইনের বিষয় নিয়ে একটা পোস্ট করেছিলাম, আর পাবলিক পার্সন তো এখানে ভিন্নমত থাকবে, সহমত থাকবে, সব কিছু থাকবে। তো একজনে বলেছে যে আপনি যে শেয়ার ব্যবসা করেন এটা কি শরিয়া সম্মত কিনা। উনি কতটুকু জ্ঞান রাখে আমি জানি না। উনি যদি আনোয়ার গ্যালভানাইজিং কিনে তাহলে ওটা শরিয়ার বিরোধী হবে, বা ওইটা উনি গ্যামলিং জুয়ারির মধ্যে পড়বে। আর উনি যদি একটা স্টক যেমন কেডিএস বলেন, এসপিসিএল বলেন, বুঝে শুনে সাপোর্ট জোন, এটার বেস বুঝে শুনে কিনেন, এটা শরিয়া ভিত্তিক হবে। কেন হবে? আপনি যখন একটা শেয়ার বাই করছেন, সেই শেয়ারের, সেই কোম্পানি, আপনি একটা কোম্পানির শেয়ার বাই করছেন, আপনি সেই কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছেন। আপনি জুয়ারি হন নাই, আপনি গেমলার হন নাই। সুতরাং এটা হচ্ছে শরিয়া ভিত্তিক। আপনি কোম্পানিতে কিনছেন, কোম্পানির লভ্যাংশ খাবেন সেই উদ্দেশ্যে কিনছেন, বা কোম্পানির পজিশন আন্ডার ভ্যালুতে পড়ে আছে সেই উদ্দেশ্যে কিনছেন। মার্কেটে ডিমান্ড হয়েছে, তার প্রাইস বাড়ছে, আপনি ডিভিডেন্ড খাবেন না, ক্যাপিটাল গেন খাবেন। আপনি ক্যাপিটাল গেনে আপনার প্রাইস পাইছেন, লাভবান আছেন, আপনি সেল করছেন, সেটা শরিয়া ভিত্তিক হবে। এখন আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস মাইনাস, কোম্পানি এটা নিয়ে গেমলিং করতেছে, জুয়ার আসর বসাইছে। এখানে কেউ ফকির হবে, কেউ ধনী হবে, 90% ফকির হবে কারণ লোভে পড়বে, আর যারা শেয়ানা তারা পাবলিককে ধরায় দিয়ে চলে যাবে। এটা হচ্ছে শরিয়া বহির্ভূত। আজ পর্যন্ত আপনাদেরকে যতগুলা স্টক দেখাইছি কোনোটা এই ধরনের জুয়ারির আইটেমের এইসব বিষয়গুলো কি আনছি আমি? কোনো দুর্বল কোম্পানি আনছি আমি? শরিয়ার হিসাবটা আপনাকে বুঝতে হবে। আন্দাজে মানুষের যে পারসেপশন, তাদের ক্ষুদ্র জ্ঞানের তার যতটুকু ক্যাপাসিটি আছে সে ততটুকু বলেছে, শরিয়া সম্পর্কের কথা বলেছে। শরিয়া শব্দের অর্থ কি? ন্যায় ভিত্তিক আইন। ন্যায় ভিত্তিক আইন শরিয়া আইন। তো ন্যায়ভিত্তিক আইন কে না চায়? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ন্যায়ভিত্তিক আইন। এখন এটা আরবি ভাষায় ইউজ করাতে মানুষের গায়ে লাগছে, কারণ আরবি সম্পর্কে, আরবি অর্থ সম্পর্কে কোনো ধারণাই নাই তাদের, যারা নেগেটিভ ইম্প্যাক্ট দেখায়। তো কে না চায় ন্যায়সঙ্গত আইন? কে না চায় ন্যায় বিচার? সবাই চায়।
তো এইখানে যারা বলতেছে যে এই দেশে কি ন্যায় মানে শরিয়া ভিত্তিক আইন চলে, আরে ভাই চলে না তো চলাইতে হবে, তো চলায় না তো চলাইতে হবে, চলাইতে হবে আপনাকে। আপনার সুদভিত্তিক কোম্পানি যেটা বলতেছেন সেটার একটা বিষয় আপনাকে বলি। আপনি হয়তো ব্যাংকিং সেক্টরকে আপনি ইন্ডিকেট করেছেন, ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরকে। দেখেন সুদভিত্তিক বিষয়টার বলি, আপনি যে ধরেন ব্যাট বিসি কিনছেন, ব্যাট বিসি কি সুদভিত্তিক না? বা এটা কি সিগারেট বেচে? আপনি কেডিএস কিনছেন, কেডিএস এর কি ব্যাংকিং লেনদেন নাই? আপনি যে পণ্যটা যে দোকান থেকে আপনি ডাল চাল লবণ আটা কিনতেছেন, সেই ডাল চাল লবণ আটা কি তারা কি সুদভিত্তিক ব্যবসা করে না? কেউ ঘুরায় পেঁচায় খায়, কেউ সরাসরি খায়। এই যে ইসলামী ব্যাংক নামের যে ব্যাংকগুলো আছে, তারা যে বলে তারা শরিয়া ভিত্তিক বা সুদভিত্তিক সুদমুক্ত, আসলে কি সুদমুক্ত? এখন বিষয় হচ্ছে তারা কি প্রোডাক্ট কিভাবে ব্যবসা করে, কিভাবে করে সেটা তো আপনি দেখছেন না। আপনি দেখছেন যে আপনি একটা ব্যাংকে শেয়ার কিনছেন, এখন সেটা সে শরিয়া ভিত্তিক করছে না না করছে, সে সুদ খাচ্ছে না না খাচ্ছে, তা লাইবিলিটি তার। কিন্তু আপনার ব্যাংকের শেয়ারটা মার্কেট ভ্যালু বাড়ছে, আপনি প্রফিট নিছেন, ক্যাপিটাল গেইন করছেন, এটা আপনি যদি একটু নিজের চিন্তা চেতনা ভালোভাবে যদি আপনি যদি এটাকে রিয়েলাইজ করতে পারেন, তাহলে বুঝবেন পুরা পৃথিবীটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে আছে। পুরা পৃথিবীটা ব্যাংকিং সিস্টেমে আছে। তা আপনি কি ব্যাংকিং এর বাহিরে যাইতে পারবেন? আপনি কি ব্যাংকে টাকা রাখেন না? আপনার টাকাটা তো ব্যাংকে রাখেন। তো আপনি যে ব্যাংকে রাখতেছেন সেটা কি সুদভিত্তিকের জায়গায় রাখতেছেন না? আপনি ইসলামের শরীয়তে দেখান কোথায় পাবলিক পার্সনরে আয়সা মানে এই শরিয়া মানে এগুলা দেখান, কিন্তু বাস্তবের দৃষ্টিতে কি আজকের বর্তমান যুগে কে ব্যাংকিং সিস্টেমের বাইরে আছে, কে অনলাইন সিস্টেমের বাইরে আছে সেটা বলেন আমাকে। তো সুদভিত্তিক কি জিনিস? আপনি মুদি দোকান থেকে মাল কিনছেন, মুদি দোকান সুদ খায় না সুদ দেয় সেটা আপনার দেখার বিষয় না, সেটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনি যে একটা কোম্পানি কিনছেন, এই যে আপনার যে শেয়ারগুলা গেমলিং হয়, এই গেমলিংয়ে যারা বড় বড় ম্যানুপুলেশন হয়, তাতে ক্ষতি কাদের হচ্ছে? আপনাদের আমাদের হচ্ছে। আমরা কেন ওই ম্যানুপুলেশনে পাড়া দেই? আমি তো আলোচনায় আনতেছি সবসময় যেগুলাতে ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল স্ট্রং আছে, সেই বিষয়গুলো নিয়ে আসি। তো এইটা শরিয়া ভিত্তিক যে সিস্টেমে আপনি কোথায় বাই দিবেন, একটা অবমূল্যায়িত শেয়ারে আছেন বা যৌক্তিক দামে আছে, সেইখানে আপনি কিনছেন, মার্কেটের ডিমান্ড বেড়েছে, আপনি উপরে গেছে, আরেকটা সাপ্লাই জোনে গেছে, সেখানে আপনার ডিমান্ড বেড়েছে, আপনি একটা প্রফিট দেখতেছেন, আপনি সেখান থেকে ক্যাপিটাল গেইন নিতে পারেন। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আলুর সিজনে মানুষ আলু কোল্ড স্টোর করে না? আলু তো কোল্ড স্টোর করে। আনসিজনে যখন এটার একটু মার্কেট ক্রাইসিস হয়, প্রাইসটা হাই হয়, তখন আপনি বেচেন না? সেটা কি আপনি যদি আপনার চিন্তায় করেন সেটা কি হারাম ব্যবসা হয় না? কিন্তু আসলে কি লিগ্যাল ওয়াইজে কি সেটা হারাম হালাল কিনা এটা একটু বিবেচনা করবেন। এর ভিতরে আরো কিছু জিনিস আছে যেগুলো পচনশীল বা যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এটার একটা হিসাব। আবার যেগুলা শৌখিন বিষয়, সেটার ব্যবসার আরেকটা হিসাব আছে। তো আপনাকে আগে যেই কোনো কিছু আগে ব্যবসা বলেন, যাই কিছু বলেন, বা যে কোনো জায়গায় কমেন্ট করেন বা নেগেটিভ কথা বলেন, আগে আপনি বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করবেন, আসলে বিষয়টা কি সঠিক না সঠিক নয়। বিবেক বিবেচনা খরচ করে আপনার যেটা ন্যায়সঙ্গত কথা সেটা বলবেন। শেয়ার ব্যবসা শরিয়া ভিত্তিক আছে, আর আপনি যদি জুয়া খেলতে আসেন সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার শরিয়া বহির্ভূত। আর আপনি একটা জিনিসের অবমূল্যায়িত শেয়ার আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে, কোম্পানির স্ট্রং আছে, আপনি সেইখানে করছেন। আপনি বন্ধ কোম্পানি কিনবেন কেন? যেটা অবস্থা দুর্বল সেটা কিনবেন কেন? সেই বিষয়গুলো তো আমি সবসময় আপনাদেরকে তুলে নিয়ে আসছি, যেগুলো যেমন এই যে বিএসসির কথা বলছে জিয়াউদ্দিন ভাই। তো বিএসসি হচ্ছে শিপিং বিজনেস করে, তাদের সরকারি শেয়ার ফান্ডামেন্টাল স্ট্রং আছে, প্রাইস আপ অ্যান্ড ডাউন হলেও এটাতে আপনার বিনিয়োগ করছেন, একটা না একটা সময় ক্যাপিটাল গেইন না হলে আপনি তাদের লভ্যাংশ পাচ্ছেন। এবং
আপনি শেয়ার কিনা মানে জুয়া না, শেয়ার কিনা মানে শরিয়া বহির্ভূত না। শেয়ারটা হচ্ছে একটা কোম্পানির অংশীদারিত্ব। আপনি যখনই শেয়ারটা কিনছেন তার মানে সেই শেয়ারের অংশীদারিত্ব আপনি হয়েছেন, মালিকানাধীন হয়েছেন। এটা পাবলিক লাইভ চলতেছে, জানেন আপনারা কেন ইনবক্স করছেন। তো আপনাকে অবশ্যই সেন্স, আপনার কমন সেন্স, আপনার ব্রেনটাকে ক্লিয়ার করেন। লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করাই মানে শিক্ষিত না। আপনি মাস্টার ডিগ্রি করছেন, ডিগ্রি অর্জন করছেন, এইসব সার্টিফিকেট ভ্যালুলেস যদি আপনার বেসিক নলেজ আপনার ব্রেনের ভিতরে না থাকে। আর একটা 5 পাস ছেলেও যদি তার বেসিক নলেজ থাকে এবং সে যদি বাস্তবিক বিষয়গুলো বুঝতে পারে, সে আপনার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন গার্মেন্টস সেক্টরে আমি এটা আরো আগেও বলেছিলাম, ডাইং হাউসে যারা কালার মাস্টার কাপড়ের যে কালার করে, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, এই কালার করে, যারা ছোটবেলা থেকে বাপ্পা দৌড়ানি দিছে গিয়া এই গার্মেন্টসে ঢুকছে, সেখান থেকে কাজ শিখতে শিখতে সে স্কিল্ড হয়েছে। সে কাজ শিখতে শিখতে তার বেতন হয়েছে 2.5 থেকে 3 লাখ টাকা। সে একটা কালার মাস্টার, কোন কাপড়ে কত পার্সেন্ট কালার দিলে অ্যাকুরেট কালার আসবে সে জানে। তার বেতন হয়েছে, সে ক্লাস 5 পাস 8 পাস, কিন্তু তার বেতন 2.5 লাখ টাকা। আর এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে লেখাপড়া করে মাস্টার ডিগ্রি অর্জন করে সে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে ওই একই কোম্পানিতে চাকরি করে 15,000 টাকা বেতন। তো এবার বুঝতে হবে 8 পাস সেলের 3 লাখ টাকা বেতন, আর সে সার্টিফিকেট নিয়ে মাত্র চাকরিতে জয়েন করছে, তার বেতন 15,000 টাকা বেতন। তাহলে স্কিল্ডের বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যদি একজন স্কিল্ড হন তাহলে আপনার ভ্যালু আছে। আর আপনি যদি ডিগ্রিধারী সার্টিফিকেটধারী হয়ে আনস্কিল্ড হন, আপনার ভ্যালুলেস, 4 আনা পয়সাও নাই। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তো? ব্যবসা মানে লাভ, ব্যবসা মানে লস, এইটাই হচ্ছে হালাল। আপনি ব্যাংকে এফডিআর কইরা এখানে সুদভিত্তিক শেয়ারে কিনবেন না, এই কথা ডায়লগ মারেন। আপনি ব্যাংকে এফডিআর রাইখা পোস্ট অফিসে ওই সঞ্চয়পত্র কিনা এখানে সুদভিত্তিক শেয়ারের ডায়লগ মারবেন, এইটা আপনার কতটুকু রাইটস আছেন আপনার বিবেককে প্রশ্ন করেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি এফডিআর কইরা সুদ খাবেন সেটা হালাল হবে, আর ব্যাংকের শেয়ার কিনলে সেটা হারাম হবে। এই জায়গাটাতে আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে কথা বলেন। তো এইগুলাতে আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো বিবেক বিবেচনা খাটাবেন, যে আমি যে পোস্ট অফিসে রাইখা সুদ খাইতেছি সেটা হালাল, আর এখানে ব্যাংকের শেয়ার কিনছি এটা হারাম। পার্থক্যটা কি হইল? আমি একটা কোম্পানি কিনছি, বাজারের দাম আছে 15 টাকা। এই শেয়ারটা দেখলাম যে তার কোম্পানির বেজ অনুযায়ী, তার কোম্পানির আর্নিং অনুযায়ী, তার কোম্পানির পজিশন অনুযায়ী আন্ডার ভ্যালু আছে। সমূহ সম্ভাবনা আছে এটার একটা ডিমান্ড হবে। কখন হবে? তার ডিভিডেন্ডের সময় আসবে, তার আরো কিছু ভিতরগত নিউজ আসবে, এটার একটা ডিমান্ড হবে। 15 টাকারটা 20 টাকা যাবে, 25 টাকা যাবে, সাপ্লাই জোনে যাবে। আমার ক্যাপিটাল মার্কেটের গেইন আছে। আমি আলু কিনছি সিজনে 5 টাকা কেজি, এখন আনসিজনে এটার দাম হয়েছে 10 টাকা কেজি। তা আমি আমি নিজে আলু খাবো? আমি কিনছি তো সিজনে, যখন এটার একটা ভ্যালু হবে, ডিমান্ড হবে, তখন আমি এটা সেল করব। আমি তো ব্যবসার জন্য কিনছি যে এটার দাম হবে। ব্যবসা মানে কি? ব্যবসা হচ্ছে লাভ। আবার যেমন গত বছর যারা আলু কিনছে, লাভের আশায় আলু কিনছে, এবার তো সবাই তো লসে বিক্রি করতে হয়েছে, এবং বড় ধরনের লস দিয়ে বিক্রি করছে। এটা হচ্ছে ব্যবসা। সে আশা করছে যে আলু স্টক করলে এবার দাম বাড়বে, আমি কিনবো, কিন্তু উল্টাটা হয়ে গেছে। তাহলে আলুতে লস করছে, সে জানে না যে এটা বাড়বে কি কমবে। তো যেহেতু সে কিনছে লাভের আশায়, কিন্তু এখন উল্টাটা হয়েছে, সে লসে বিক্রি করতে বাধ্য হয়েছে, কারণ পচনশীল জিনিস। সুতরাং এটা হচ্ছে হালাল জিনিস, হালাল ব্যবসা। আগে হালাল হারামের ডেফিনেশনটা শিখার চেষ্টা করেন, হালাল হারামের সংজ্ঞাটা বুঝার চেষ্টা করেন, তারপরে আপনি ইসলামী বা ওই যে শরিয়ার কথা আসবেন।
এখন শরিয়া ভিত্তিক আইনের কথাটা আমি যখন উল্লেখ করছি যে যারা শরিয়া ভিত্তিক আইন মানে না তারা আল্লাহর সাথে বিরোধিতা করে। এখন শরিয়া শব্দের অর্থটা কি? ন্যায়, ন্যায় নীতি। আর শরিয়া আইন মানে ন্যায় আইন। তো ন্যায় আইনটা আমি আরবিতে বলাতে অনেকের গায়ে লাগছে যে এই দেশে কি শরিয়া আইন চলে, বা এই শরিয়া আইন কি এই দেশের জন্য প্রযোজ্য। তো বলছে যে একজনে ওই যে হিন্দুদের হিন্দু ভাইরা আন্দোলন করছে যে শরিয়া আইন চাই, তারা এইটার পক্ষে কথা বলছে। তো ওনারা তো বুঝছে যে একটা শরিয়া বলতে ন্যায় আইন, ন্যায় ন্যায় বিচার। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই তো ন্যায় বিচার পাবে, নাকি এই শুধু মুসলিমরাই ন্যায় বিচার পাবে? আমার প্রশ্নের জবাব দেন আপনারা। আমরা শুধু নিজেকে শিক্ষিত বলি, নিজেকে জ্ঞানী বলি, কিন্তু জ্ঞান শিক্ষার ডেফিনেশনই জানি না আমরা। ঠিক আছে, তাহলে এই শরিয়া ভিত্তিক বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। এখন কেউ যদি কয় যে আনোয়ার গ্যালভানাইজিং বাড়বে, এটা কিনেন, আমি কেন কিনবো? ওইটা তো আমার শরিয়া ভিত্তিক না, ওইটা তো হচ্ছে গ্যামলিং শেয়ার। তো আমাকে এই যে সাইফুর ভাই, এই বিষয়গুলো কিন্তু মার্কেট রিলেটেড কথা বলছি। আমি যেটা বলছি যে আপনি বলছেন যে ওই কথা, ওই কথার মধ্যে যৌক্তিকতা আছে, বিষয়টা বোঝার আছে। কারণ ওইটা অনেকে যে নেগেটিভ মাইন্ডে কথা বলে বা ইয়ে করে, তাদেরকে বোঝানোর জন্য বলা হয়। এবং আপনারাও যদি দেখা গেছে ওদের ওই যে শরিয়া ভিত্তিক এই ভিত্তিক সেই ভিত্তিক যেসব কথা বলে, যুক্তিহীন কথা বলে, ওইসবগুলোর জন্য মানে আপনাদের উপরেও ইম্প্যাক্ট পড়তে পারে। আজকে ওই যে আমার বিধর ভাই বলছে যে শরিয়া ভিত্তিক আইন আমরাও চাই। কেন চাই? শরিয়া শব্দের অর্থ যিনি যারা বুঝছে তারাই শরিয়া শরিয়া ভিত্তিক আইনগুলা চাবে। এই শরিয়া ভিত্তিক আইন হইলে মানে ন্যায় বিচারের আইন হইলে এই শেয়ার মার্কেটে আমরা আমরা আপনারা কি এটার ফল পাবো না? যখন ন্যায় বিচারের আইন আসবে তখন এই মার্কেট নিয়ে ম্যানুপুলেট করার সাহস পাবে, ম্যানুপুলেট বা আমাদেরকে ক্ষতি করার সাহস পাবে। বিচার যখন ন্যায় বিচার হবে, তখন আমরা যখন প্রতিবাদ করব, আমরা যখন এটার বিরুদ্ধে আপিল করব, তখন আমাদের আইনগুলা পাশ করতে বাধ্য হবে সরকার। এখন আমরা আন্দোলন করলেও বিচার কেন পাই না? পাই না এই কারণেই আমাদের এখানে ন্যায় বিচারের প্রতিষ্ঠিত না। কথা কি বুঝে আসছে কিনা? তো আমাদের এগুলো তো মার্কেট রিলেটেড কথা ভাই। কেননা আইন যদি ন্যায় আইন প্রতিষ্ঠিত হয়, ওয়ালাইকুম আসসালাম রাফাত ভাই, ন্যায় আইন প্রতিষ্ঠিত হলে আপনাদের এই মার্কেটে টাকা লুটপাট করার ক্ষমতা কারো থাকবে? তো যারা লুটপাটের চিন্তা করে তারাই ওই যেটা আরবিতে বলে শরিয়া, বাংলাতে বলে ন্যায় বিচার, ওরা ন্যায় বিচার কখনো চাবে না। কেননা ওদের লুটপাটের পথ বন্ধ হয়ে যাবে। আজকের বাজারের নিয়ে যে আলোচনাটা আমি আজকে দুপুরে আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়েছি। সেই সাথে এই যে মার্কেটের যে বৃহস্পতিবারের যেগুলো গেইনারের তালিকা ছিল, তার প্রত্যেকটা স্টকের বিশ্লেষণ দিয়ে দিয়েছি, যেন আগামীকালকে এই গেইনারের তালিকাতে যাদের কাছে শেয়ারগুলো আছে, যেমন তমিজউদ্দিন, ফার্স্ট ফাইনান্স, এসালম, তারপরে আপনার ফিনিক্স ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং বা গোল্ডেন সন, এই শেয়ারগুলো যাদের কাছে আছে, এই যে টিআইএলআইএল, এগুলো যাদের কাছে আছে, তাদের যেন বাই সেল করতে বা প্রফিট টেকিং করতে বা স্টপ লস দিতে যেন সুবিধা হয়, সেই সেই কারণে আপনাদেরকে আমি আজকে দুপুরবেলা একটা ভিডিও আপলোড করে দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে, এবং সেটা আমি ফেসবুকেও শেয়ার করে দিয়েছি, যেন আপনারা আপনাদের স্টকগুলোর বাই সেলটা একটা সুন্দরভাবে করতে পারেন। ন্যায় বিচার হলে আমরা সবাই বিচার পাবো। আজকে আন্দোলন করে আমরা এই বাজারের কিছুই পরিবর্তন করতে পারি না। কেন পারি না? আমাদের এখানে ন্যায় বিচার নাই, আমাদের কথা শোনার কারণ নাই। আবার আরও একটা জিনিস, এই যে আমাদেরও ভুল যেগুলা, আমরা বারবার গেমলিংয়ের জায়গায় যাই, ওইসব জায়গায় গিয়ে ইয়ে করে ফাঁদে পা দিই। আজকে আমার এক ভাই আমাকে, ওনাকে অনেক আগে একটা সাজেশন দিয়েছিলাম, যাই হোক ওনাকে বোঝানোর জন্য আলী হায়দার বাদল ভাই ঠিক বলছেন। এইগুলা হয় কি আমাদের দেশে, ওই যে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর একটা যে টেন্ডেন্সি। আপনি ন্যায় কথা বললে, যদি সরকারে থাকে আওয়ামী লীগ, তখন আপনি ন্যায় কথা বললে আপনাকে বলবে বিএনপি অথবা জামাত। আবার বিএনপি ক্ষমতায় থাকলে বলবে আপনি জামাত অথবা আওয়ামী লীগ। আবার জামাত ক্ষমতা থাকলে আরেকজনের দোষ চাপাবে। এটা হচ্ছে আমাদের দেশের ব্যাড ট্রেডিশন।
সাদাকে সাদা কালোকে কালো বলার হিম্মত থাকতে হবে। আপনি যদি ন্যায়পরায়ণ লোক হন, আপনার ওই জায়গাতে, ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই, তো ওই জায়গাতে আপনি যখন ন্যায় কথা বলবেন, ড্যাম কেয়ার কে কি করলো, কে তাকে উচিত জবাবটা আপনি দিতে পারবেন। কিন্তু আমার ভিতরে যদি গলত থাকে, তখন আমি ওটার কাউন্টার কমেন্ট করতে বা রিকমেন্ড করতে, তখন আমার বুক কাঁপবে। আমার বুক কাঁপবে না তখনই যখন আমি ন্যায় কথা বলবো, আমার জায়গায় আমি রাইট আছি, আমাকে আমার ভুলটা ধরায় দাও যদি আমার কোনো ভুল থাকে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে ইন্ডেক্সের বিষয় এবং এই যে বিনিয়োগের বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং আমার ওই ভিডিওতে এই যে গেইনারের তালিকায়, যেহেতু আমার স্টকের আপনার ইয়েতে আপনারা সবাই আছেন, আমার এই ইয়েতে ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা তো ভিডিওটা দেখেছেন, যারা নাই লাইভে আছেন তাদেরকে সর্বপ্রথম আমি তমিউজ্জুদ্দিন, আপনি আগে বৃহস্পতিবারের যেই গেইনারের তালিকার যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে যাদের কাছে এই তমিজুদ্দিন আছে বা যেই গেইনারের শেয়ারগুলো আছে টপ 10-এর যেগুলো আছে, আপনাদের বাই সেল করতে সুবিধা হবে। তমিজুদ্দিনের দেখেন যে ক্যান্ডেলটা করছে হাই ভলিউম। আপনারা জানেন যে হাই ভলিউমের পরের দিন কি হয়, উপরে একটা ট্রেড করে। কেন করে? উপরে সাপ্লাই থাকে। তো উপরে একটা ট্রেড করলে কোন লেভেল পর্যন্ত করতে পারে? সম্ভবত এটা 146 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছিল। এবং ক্যান্ডেলটার দিকেও খেয়াল করে দেখেন, উপরের ক্যান্ডেলের উপরের শ্যাডোটা বেশি। উপরের শ্যাডোটা বেশি হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে উপরে গেলে সেল আসে। হ্যাঁ, ধন্যবাদ আসানুল্লাহ ভাই। তো এখন এই যে উপরের এই ক্যান্ডেল, তবিজউদ্দিনের ক্যান্ডেলের উপরের শ্যাডোর মানে হচ্ছে উপরে গেলে আহ, উপরে গেলে এটার সেল আসে। কেননা উপরে সাপ্লাই জোন কোন কোন জায়গা আছে সেটা দেখেন, এবং কত পর্যন্ত সে কালকে উঠতে পারে সেই জায়গায় সাপ্লাই আসবে, সেই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে জায়গাটাতে আছে এটাই সাপ্লাই জোন, এই জায়গাটাতেই সাপ্লাই জোন। এবং আপনারা এই কেন আমি ওভার ভলিউমের পরে স্লো হয় দেখেন, প্রত্যেকটা এই যে আপনার যে ইয়েটা আছে এটাকে কি ভলিউম ক্যান্ডেলগুলো দেখেন, প্রত্যেকটা ওভার ভলিউমের পরে স্লো হয়েছে, পড়ে গেছে। প্রত্যেকটা ওভার ভলিউমের ক্ষেত্রেই দেখেন, প্রিভিয়াস হিস্ট্রিতে মিলিয়ে দেখবেন যে ওভার ভলিউম হয়েছে, শেয়ারটা পরের দিন আর ধরে রাখতে পারে নাই, ওভার ভলিউম হয়েছে শেয়ারটা ধরে রাখতে পারে নাই, ওভার ভলিউম হয়েছে শেয়ারটা ধরে রাখতে পারে নাই। সুতরাং ওই সিস্টেম অনুযায়ী আগামীকালকে তমিজউদ্দিনের সর্বোচ্চ সর্বোচ্চ যদি ট্রেড হয়, আমার আমার মতে, আমার হিসাবে 153-54 দিকে গিয়ে, যেহেতু 146 টাকা আছে আর এটা যেহেতু লো পেইড আপ, সেই ক্ষেত্রে 5-7 টাকা উপরে ট্রেড করে শেয়ারটা ছেড়ে দিবে, নিচে চলে আসবে। ক্লিয়ার? এবার আসেন ফাস্ট ফাইন্যান্স, এগুলো দুর্বল কোম্পানি, এগুলো নিয়ে ভলিউমও নাই, কিছুও নাই, ফাইজলামি ছাড়া আর কিছু নাই। 10 পয়সা বাড়ছে, হল ট্রেড দেখাইছে, ট্রেড হয়েছে মনে হয় সারাদিনে 2-4-500-1000 এরকম। আচ্ছা, এস আলমের কথা বলি। এস আলম, অনেকের কাছে এস আলম আছে, অনেকের কাছে ধরা আছেন, অনেকের কাছে আছেন। এইখানে ভলিউমটাও তুলনামূলকভাবে একটু বেশি, মানে আপনি যদি কম্পেয়ার করেন বিগত 13ই অক্টোবরের থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এখন সাপ্লাই জোনটা আছে, উপরেই আছে। আর কোম্পানিও বর্তমানে জানেন যে এটা নিয়ে বিশাল আলোচনা করেছি। ফেব্রুয়ারি মাসে এটা দ্বিগুণ তিনগুণ গেম হয়েছে, এখন আর গেম হবে না। এটা এই 8 আনা 1 টাকা 2 টাকা এর ভিতরেই উঠানামা করবে। এরপরে সাপ্লাই জোন পার করে আবার যদি সাপোর্ট তৈরি করে, তখন আবার নতুন করে চিন্তা করা যাবে। এখন যেটা হচ্ছে, এস আলম ক্রেস্ট যাদের কাছে আছে, এই এস আলম ক্রেস্টেরও ঘটনা সিমিলারিটি হবে। আগামীকাল যেহেতু সাপ্লাই জোন আছে, আগামীকালকে উপরে একটা ট্রেড করে সর্বোচ্চ হয়তো 18 টাকা 20-30 পয়সা বা 50 পয়সা বা 17-90 পয়সা এই লেভেলটাতে ট্রেড করে স্লো হয়ে যাবে। কেননা ওর যে সিচুয়েশন, যে উপরের যে জায়গাটা সাপ্লাই জোনটা, সেটার কারণেই বলছি। এরপরে আসেন ফিনিক্স ফাইন্যান্স। ফিনিক্স ফাইন্যান্সটা যাদের কাছে আছে, ফিনিক্স ফাইন্যান্সের ভলিউমটাও ওভার, এইটাও সেমিলার একটা লক্ষণীয় বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা তারপরে যারা অনেকে ধরেন ভিডিও লাইভে আসেন বা ইয়েতে নাই, সংক্ষিপ্তভাবে দেখাই দিই। তো এই প্রত্যেকটা সিস্টেমের ভিতরে যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। এখানে ওরিয়ন ফার্মা আছে, বিডিথাই আছে, কিছু কিছু আবার উপরে যাওয়ার, যেমন ওরিয়ন ফার্মাটা, ওরিয়ন ফার্মার বিষয়টা বলি, কারণ অনেকের ওরিয়ন ফার্মা আছে। ওরিয়ন ফার্মাটা একটা সাপোর্ট জোনের মধ্যেই একটা মানে ভালো ক্যান্ডেল করছে, তাহলে ওরিয়ন ফার্মাটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে।
ওরিয়ন ফার্মাটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওরিয়ন ফার্মাটা ছাড়ার বেলায় আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, ওয়েট করতে পারেন। সূত্র মতে ওয়েট করা যায় আরো উপরে যাওয়ার সে সক্ষমতা রাখে, মাত্র সে একটা ভালো ক্যান্ডেল করে উপরে দিয়ে যাচ্ছে। তার উপরে এখানে ধারে কাছে তেমন একটা সাপ্লাই জোন বেশি বেশি একটা নাই, 32 টাকার ঘরে 33 টাকার ঘরে আছে, তো আছে 31 টাকা 80 পয়সা। এবং 32-33 টাকার ঘরের সাপ্লাই জোনটা এমন একটা স্ট্রং কোনো সাপ্লাই জোন না, তার সাপ্লাই জোনটা বড় ধরনের 35-36-37-এর দিকে। আপনারা এটা ওয়েট করতে পারেন, এটাতে ওরিয়ন ফার্মা নিয়ে একটু ভয়টা কম আছে। এইভাবে প্রত্যেকটা, এই যে ইপিজিএল আছে অনেকের, সেই ইপিজিএল নিয়েও আপনারা এই জিনিসটা দেখতে পারেন। আবার এইগুলাতে যেটার কাছাকাছি সাপ্লাই আছে সেটা থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন। এবার আসেন আপনার বারাকা পতেঙ্গা নিয়ে একটু কথা বলি। বারাকা পতেঙ্গাটা দেখেন, বারাকা পতেঙ্গার ভলিউম বা ইয়েটিএ যা কিছু আছে, ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল করেছে, কিন্তু সাপ্লাই জোনটা আপনাকে ফলো আপ করতে হবে কোথায় শক্ত জায়গা আছে। সেই শক্ত জায়গা বারাকা পতেঙ্গার 14 টাকা 80 থেকে 15-16 টাকার দিকে, 15-16 টাকার দিকে, ঠিক আছে। তারপরে গোল্ডেনসন গতকালকে আলোচনা করেছি, মাইমুন মাইবাম সুশীল গতকালকে গোল্ডেনসন নিয়ে 12 টাকা 12.5 টাকার দিকে গোল্ডেনসনের সাপ্লাইটা। আচ্ছা, তাহলে আমি জিনিসটা কপার টেক নিয়েও কথা বলি। আনোয়ার আমানফিল যেগুলো গতকালকে করছি সেগুলো বাদ দিয়ে নতুন যার যার আছেন সেগুলো নিয়ে একটু কথা বলি। কপার টেকটা সিও ডাবল, কপার টেকটাও অনেক প্রাইস ফল করেছে, ক্যান্ডেলগুলো ভালো, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। ওর সাপ্লাই জোনটা আছে 22 টাকার ঘরে, কপারটেক যাদের আছে 21 থেকে 22 টাকার ঘরে সাপ্লাই জোন। আচ্ছা, তারপরে আমান ফিটটার কথা বলি। আমান ফিট, AMAN, আমান ফিটটা আর এসিএফএল মানে দুইটা একই কোম্পানি, দুইটাই করে দিচ্ছি। আমান ফিটটা একটা সাপ্লাই জোন মানে নিচে নামাইছিল, বাট এখন সাপোর্ট জোনে ঢুকে গেছে, মানে সাপ্লাই জোনে ঢুকে গেছে। আর ক্যান্ডেল যেহেতু ভালো, ওর সাপ্লাইটা হবে 28 টাকার দিকে। আমান ফিটটা এই টাইমের দিকে কিছু কিছু শেয়ারের কথা বলছি না, আইবিপি, আমান ফিট বা ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, এগুলা সামনের দিকে ভালো আসবে। তো এই জিনিসটা মোটামুটি একটা ভালো সাপোর্ট, মানে সাপ্লাইটাকে সাপোর্টের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে, ঢুকে গেলে এটা সামনের দিকে 28-29 টাকার দিকে যাবে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স একটু আলোচনা করি। হাই জোনের শেয়ার, এই শেয়ার নিয়ে আমি অনেক গল্প করেছি। বাস্তবিক আমি যখন এন্ট্রি দিয়েছিলাম 35 টাকার পরে 27 টাকা নামছে, আর আমার ভয় কাঁপে নাই, কেননা আমার ওই সময় প্রেডিকশন ছিল যে 65 থেকে 70। তো সিটি জেনারেলটা এখন যে জায়গায় গেছে আপনি দেখেন, তার ট্রেন্ডের অবস্থাটা দেখেন কোথায় গেছে। এইখানে এখন সাপ্লাই জোনটা আপনাকে ফলো আপ করতে হবে, যে সাপ্লাই জোনটা আসলে কোথায় গেলে সে প্রপার সাপ্লাই দিবে। এই শেয়ারটার এই সাপ্লাই জোনটার এখন ফাইনালি এটার সাপ্লাই আসবে আরো উপরের চান্স আছে। এই সিটি জেনারেল কেন আছে, এখন কোন সাপ্লাই, তার ফাইনাল বড় সাপ্লাইটা হচ্ছে 85 থেকে 90 টাকা পর্যন্ত। এই যে 84 টাকা থেকে 84 থেকে 90 পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা 84 থেকে 90 টাকা হিট করবে, এটা শিওর থাকেন। এটা যখন এই লোয়ার লেভেলে আসছিল, 27 টাকার ঘরে আসছিল, তখনই আমি প্রেডিকশন করছি ন্যূনতম 65 থেকে 70। ঠিক আছে, এখন সেটা যে জায়গা আছে 75, আরো এখান থেকে ধরেন 10 টাকা পর্যন্ত, 8 থেকে 10 টাকা পর্যন্ত আপনি সেফ জোনে আছেন। মানে সিটি জেনারেল ওইখানে নিবে, কেন নিবে এটারও একটা বিশাল হিস্ট্রি আছে। এখানে বড় বড় এই যে 84-85 লেভেলে বড় বড় ইনস্টিটিউটদের বাই ছিল, বা মার্কেট গভর্নমেন্ট চেঞ্জেসে মার্কেট পড়ছে, পাবলিক বা যারা ওই যে যারা বিনিয়োগকারী, যেগুলা গেমলা টেমলার যারা ছিল, তারা মাইরা নামাইছে, কিন্তু ইনস্টিটিউটে ধরে রাখছে। সিটি জেনারেলের 85 থেকে 90 টাকা, আপনি এখনো পর্যন্ত 5 থেকে 7 টাকা 8 টাকার গ্যাপ সম্ভব পাওয়ার সম্ভাবনা আছে সিটি জেনারেল নিয়ে। ওই এখন পর্যন্ত ভয়ের কিছু নাই, সিটি জেনারেল নিয়ে এখন পর্যন্ত ভয়ের কিছু নাই। কিন্তু যখনই 84 টাকার দিকে যাবে, 84-85 যাবে, তখনই আপনাকে সতর্ক হতে হবে। কেন, এই যে সাপ্লাই, বিশাল সাপ্লাই জোন আছে, ঠিক আছে। তাহলে সিটি জেনারেল গেল। এবার আসেন আপনার গোল্ডেন সনটা নিয়ে আরেকবারও বলে দিচ্ছি, যেহেতু রিকোয়েস্ট করেছেন।
গোল্ডেন সানটা দেখেন ভলিউম করছে, গোল্ডেন সান আগামীকালকে যেটা হবে 11:40-50-এর দিকে গিয়ে একটু স্লো হতে পারে, কিছুটা স্লো হওয়ার সম্ভাবনা আছে, তবে ভয়ের কারণ নাই। এটা স্লো হলে গোল্ডেন সানটা হবে রিটেস্ট। আপনাদেরকে বলছি যে রিটেস্টের সিস্টেম, নিচে থেকে উঠলে রিটেস্টের সিস্টেম আর উপর থেকে পড়লে রিটেস্টের সিস্টেম, দুইটার আকাশ পাতাল পার্থক্য আছে। উপরে রিটেস্টটা হয় উপরে খাওয়ানোর জন্য, আর নিচের রিটেস্টটা হয় শেয়ার কালেকশনের জন্য। তো গোল্ডেন সন আগামীকালকে হয়তো খুব সম্ভবত 11:50-60-70 বা 70 পর্যন্ত ট্রেড হয়ে কিছুটা স্লো হবে, ভয়ের কারণ নাই। আপনি একটা পলিসি মেকিং করতে পারেন, আপনি 11:60-70-এ সেল দিয়ে আবার একটু নিচে পেলে আবার নিচে কিনে ফেলতে পারেন। এটা যদি আপনি স্মার্ট ট্রেডার হয়ে থাকেন, এটা করতে পারেন। তো ওই ক্ষেত্রে আগামীকালকে সাপ্লাই জোনের কারণে 11:70-80-তে ট্রেড হয়ে সে আবার নিচে আসবে রিটেস্টের জন্য। তো আপনি যদি 20-30 পয়সা 50 পয়সা কমে যদি আবার পান, এটা করতে পারেন, ঠিক আছে। আর যদি না আপনি ওয়েট করবেন, করতে পারেন, এটা সামনে ভালো হবে। নাহি ক্যাপটা নিয়েও আলোচনা হয়েছে, নাহি ক্যাপটাও তারপরে বলি। নাহি, কপার, ইনটেক এগুলো একই ধারার জিনিস। আপনাদেরকে আরো কিছু জিনিস শিখাই দিচ্ছে, খায়া ফেলাইছেন না মুখস্থ আছে যে কয়েকটা শেয়ারে 3-4টা শেয়ারের প্যাটার্ন একইভাবে উঠে চলাচল করে, একইভাবে তাদের মানে আপ এন্ড ডাউন হয়, মনে আছে? যেমন বিচাচারি, তারপরে এআইএল এবং খান ব্রাদার্স। তো খান ব্রাদার্সের দুর্বলতার কারণে সিস্টেম থেকে বাইর হয়ে গেছে, কিন্তু তারপরে এখনো সিস্টেম আছে, তিনোটাই দেখেন একই প্যাটার্নে উঠছে, আবার পড়ছেও তিনোটা একই প্যাটার্নে, মনে আছে? তারপরে আপনার এই যে নাহি ক্যাপ, কপারটেক আর ইন্ট্রাকো, এই তিনটার প্যাটার্ন ছিল এক। ইন্ট্রাকো তার ফান্ডামেন্টাল স্ট্রং দেখে সে উপরে চলে গেছে, কপারটেক আর নাহি ক্যাপ নিচে চলে আসছে। আবার এসালম, এসপি সিরামিক আর হচ্ছে খুলনা প্রিন্টিং, এই তিনটার প্যাটার্ন ছিল এক। তো তিনটা প্যাটার্নের মধ্যে খুলনা প্রিন্টিংটা দুর্বল অবস্থায় ছিল, বন্ধ অবস্থায়, সে নিচে চলে আসছে। এখন এসপি সিরামিক আর হচ্ছে এসালম স্টিল মিল এটা আবার একটু কিছুটা ইনক্রিজ হচ্ছে। পার্থক্য বোঝা গেছে? প্রত্যেকটা এই মার্কেটের কয়েকটা প্যাটার্ন আছে, কিছু ব্যাংক একসাথে উঠে, কিছু ব্যাংক একসাথে পড়ে, কিছু ইন্স্যুরেন্স একসাথে উঠে, কিছু ইন্স্যুরেন্স একসাথে পড়ে, কিছু অন্যান্য শেয়ার, প্রত্যেকটা জিনিসের। যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স, তারপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, তারপরে হচ্ছে ওইটার সাথে ফরচুন শুজ, আরেকটা হচ্ছে বেস্ট হোল্ডিং, এই তিনোটারও প্যাটার্ন একই জিনিস, পড়তে একসাথে পড়ে, উঠতে একসাথে উঠে। আবার তিনোটার ভেজালও এক জায়গায়, 17-18 টাকার ঘরে, ফরচুন, লঙ্কা বাংলা এবং আপনার হচ্ছে বেস্ট হোল্ডিং, তিনোটারই ঝামেলা 17-18 টাকার ঘরে। আজকে 6 মাস যাবত ওইখান 15 আসে 17-18 যায়, 15 আসে 17-18 যায়। তো এই বিষয়গুলো আপনাদের শিখতে, মানে প্যাটার্ন, যেমন বিডি থাই ফুড, ফুয়াং সিরামিক, এগুলার প্যাটার্ন এক, এগুলো নামতেও একসাথে নামে, উঠতেও একসাথে উঠে। টাই এগুলা যে বিডি থাইটা 13-র উপরে গেলেই সেল আসে, 13-20-এর উপরে গেলেই সেল আসে। ও তো লোয়েস্ট ছিল মনে হয় 11 টাকা 80 পয়সা না কত, এইবার তো মারতে মারতে আরো মারছে, 10 টাকা 70 পয়সা নামায় নিয়ে আসছে। এখন যেটা প্রবলেম হয়ে গেছে বিডি থাইটার, এইটা ওই যে 12.50-এর ঘরটা না পার করলে উপরে, কেন 12.50টা ছিল সাপোর্ট, সেটা হয়ে গেছে সাপ্লাই। কোম্পানির দুর্বলতার কারণে সেটা উঠতে পারছে না, পাবলিকেরও প্রচুর ইনভলভমেন্ট হয়ে গেছে। কোনো আগে একটা ধারা ছিল যে হয়তোবা যে 15 টাকা পার করতে পারবে, কিন্তু এখন 15 টাকা পার করাটা, 15 না, এখন 13 টাকা যাওয়াটা তার জন্য সো টাফ হয়ে গেছে বিডি থাই। কিন্তু এই দেখেন, আবার দেখেন ফান্ডামেন্টাল শেয়ার, এই যে এসপিসিএল এর কথা বলছেন না, এসপিসিএল, এই ফান্ডামেন্টালে থাকলে যে আপনি মেন্টালি যে কতটা সুস্থ থাকতে পারবেন সেটা দেখেন। এসপিসিএল 51, 52, 53 টাকা থেকে কত নামাইছে? 36 টাকা নামাইছে। শুনেন কথা মনোযোগ সহকারে, এসপিসিএল 53 টাকা থেকে 36 টাকা নামাইছে। কত বড়, মানে যারা 51, 52-তে কিনছেন তাদের কলিজায় পানি শুকায় গেছে, কিন্তু আমার কলিজায় পানি শুকায় নাই কেন? এটা ফান্ডামেন্টাল শেয়ার। এইটা যখন ইউটার্ন নেবে উইদিন 3-4 ডেজে আপনাকে 52, মানে যে রিকভারিটা দিবে, ওই ফুয়াং সিরামিক বা এই জাতীয় শেয়ারগুলো আপনাকে ওই রিকভারি দিবে না, বা দুর্বল কোম্পানি ওই রিকভারি দিবে না।
আপনি দেখেন এসপিসিএল 36 টাকা 40 পয়সা নামাইছে, সে হাইয়েস্ট উঠায় ফেলাইছে কত, 45 টাকা 20 পয়সা পর্যন্ত উঠাইছে। এখন দেখেন যারা আপনারা এই 44 45-এ কিনছেন বা 46 47-এ কিনছেন, আপনারা এখন স্টপ লস দিলেও আপনাদের লস হবে না বেশি। স্টপ লস দিয়ে আরেকটা দিয়ে রিকভারি করতে পারবেন ইভেনচুয়ালি। এইটা এই স্পেশাল যেই জায়গায় ঢুকছে এবং যেই এটা হচ্ছে, এটা এখন রিটেস্ট, একদিন দুই দিন রিটেস্ট হবে। রিটেস্ট হলে দেখবেন 20% ক্যাশ দিছে। আপনাদেরকে বলে দিচ্ছি এই যে 49 49 50 ঘর পার করতে এগুলা গেমলিং শেয়ার এবং ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার, এবং এটার 70 80 টাকার যেটা তার রিজনেবল প্রাইস, যেটা মানে ভ্যালুয়েবল প্রাইস, যেটা এটা 70 80 টাকার লেভেলের শেয়ার, 70 80-এর উপরেরও শেয়ার। আপনার ইউপিজিএল মানে ইউনাইটেড পাওয়ার যদি 150 টাকা থাকে, এসপিসিএল শাহজি বাজারে তো আরো স্ট্রং কোম্পানি, এটা তো 150 200 টাকা থাকার শেয়ার। এই আপনারা হয়তো এসপিসিএল এর নর্মাল ভাবতেছেন, না নর্মাল না, আপনারা একটু খবর নিয়েন কোম্পানিতে বা একটু কষ্ট করে সিলেট যায় শাহজি বাজারের ভিতরের অবস্থা। শাহজি বাজার তো একটা এলাকারই নাম ভাই, বুঝেন না আপনারা? এই যে 5 10 টাকা নামলে আপনাদের মানে কম্পন সৃষ্টি হয়ে যায়, কারণ আপনাদের মার্কেটের ডেপথ সম্পর্কে ধারণা নাই বিধায় আপনারা ভয় পেয়ে যান স্ট্রং শেয়ার ফান্ডামেন্টাল শেয়ারগুলো। আপনার ইউপিজিএল 10 টাকা কমছে দেখে আপনারা ভয় পান, কিন্তু এটা 20 টাকা কমলে আমি রাসেল ভয় পাবো না আমার যদি ইনভলভমেন্ট থাকে। কেন? এটার ফান্ডামেন্টাল বেস আজকে এই রেট, এইটা যখন মার্কেট স্ট্রং সাপোর্ট পাবে, এটা এখান থেকে ডাবল হইলেও কোনো কেউ মানে আটকানোর ক্ষমতা নাই, কেন তার ফান্ডামেন্টালি স্ট্রং। ইপিএস 20 টাকা, এখন 65 টাকা 6 টাকা 50 পয়সা কেন দিছে? গভর্নমেন্টে তাদেরকে টাকার পরিবর্তে বন্ড ধরায় দিছে, বন্ড ধরায় দিলে তো তাদের লস নাই। এখন ক্যাশ টাকা হাতে নাই দেখে তারা 6 টাকা 50 পয়সা দিছে। ভবিষ্যতে এটা 10 টাকা 12 টাকা দেওয়ার মতন ওই যে পদ্মা মেঘনা যমুনার মতন অ্যাবিলিটি তাদের আছে। ঠিক আছে, এগুলা বিষয়গুলো মার্কেটের ডেপথ বুঝতে হবে, কোম্পানির ডেপথ বুঝতে হবে, প্রাইস মানে আন্ডার প্রাইস, আন্ডার ভ্যালু প্রাইস আর ওভার ভ্যালু প্রাইস, এই জিনিসগুলো বুঝতে হবে। তা আপনি ওই ওভার ভ্যালু আর আন্ডার ভ্যালু প্রাইসটা যদি বুঝে ক্যালকুলেশন করে এন্ট্রি দেন, সেটা কমে গেলেও আপনার ভয় থাকবে না। আর ওভার ভ্যালু এই আনোয়ারের মতন জানোয়ার গ্যালমোলাইজিং এ যদি আপনি ঢুইকা বলেন 12 টাকা ইপিএস মাইনাস, যে আমার এটা লাফাইতেছে, এটা আপনার কারণে কিনতে পারি না, আপনার কারণে বেচতে পারি না, এই ধরনের অযাচিত গেম মানে কথা যদি বলেন, তাহলে এই আপনার জন্য এই বাজার না, আপনার জন্য এই বাজার না, আপনার জন্য বাজার গেমলিং এ মারা ওই যে আনক্লিন ব্যাম্বো খাবেন, খেয়ে আসছেন, খাইতে থাকবেন, খেতেই থাকবেন। এগুলো আপনারা যদি মানে না বুঝে না শুনে যদি এই ধরনের ব্লেম গেম করেন, যারা ব্লেম গেম করে তারা জীবনে গেম করতে পারে না, তারা অলওয়েজ লুজার। লুজার লোক গেম ব্লেম গেম করে, আর জ্ঞানী লোক শিখা থেকে সে সেটাকে রিকভারি করে এবং সামনে এগিয়ে যায়। কারো সমালোচনা না করে নিজের সমালোচনা যে করতে পারে সেই সফল হয়, সফলতা অর্জন করে। এই যে দেখেন আনারগাল বলছেন, আবার আগামীকালকে দেখেন যারা লোভে পড়ে বৃহস্পতিবারে লাফায় লাফায় কিনছে না, আগামীকালকে যখন উপরে উঠায় একটা আছাড় মারবে, তখন বুঝবে যে কি জিনিসের কথা বলছি, তখন বুঝবে যে আমি কি কি বলছি। বৃহস্পতিবারে যারা কিনছে তারা বুঝতে পারবে মানে আগামীকালকের মাইরের চোটে এটা। এই যে দেখেন সাপ্লাই জোন 110 11 টাকা, হিউজ পরিমাণের সাপ্লাই, 126 27 টাকা মানে 19 টাকা বলেন এইদিকে, বিশেষ করে এই এই জায়গাটাতে এই 102 3 টাকা গেলে দেখবেন যে কি অবস্থাটা হয় আগামীকালকে। হ্যাঁ, এসপিসিএল একদিকে বিদ্যুৎ উৎপাদন করে, আরেকদিকে তেল শোধন করে। এসপিসিএল এর ফান্ডামেন্টাল যে জায়গায় এটা প্রাইসিং 150 200 টাকা গেলেও এটাকে আটকানোর মতন ক্ষমতা নাই এবং তার বিরুদ্ধে কমপ্লেন করার মতন ক্ষমতা নাই। তাদের জন্য মগবাজার, ঠিক বলছেন ভাই। বিষয়বস্তুগুলো আপনাকে মার্কেটের বিষয় যখন আপনি স্ট্রং ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এবার আমার এই শুভ ভাইয়ের ট্রাস্ট ব্যাংকটা একটু দেখি। শুভ ভাই তো আর্মি পার্সন, তো ট্রাস্ট ব্যাংক ওনাদের শুভ ভাই আপনার ট্রাস্ট ব্যাংকটা
এই ব্যাংকটাতে আমি একবার কিনছিলাম অনেক আগে, মনে হয় সম্ভবত 15-16 সালের দিকে, 16-17 সালের দিকে 27-28 টাকা করে কিনছিলাম, পরে নেমে গেছিল, অনেক নেমে গেছিল। তো আমি তো ধৈর্যশীল মানুষ, আমি সহজে হার মানার লোক না। আমি আহ, বেশ সময় কয়েক মাস অপেক্ষা করার পরে আবার আমার কিছুটা প্রফিট নিয়েই বের হয়েছি, অল্প প্রফিট পাইছি। কারণ 27-28 টাকা সম্ভবত কিনছিলাম, 22-23 টাকা নামছে, উঠতে অনেক কষ্ট হয়েছে। তো এই শেয়ারটাও এখন যেটা আছে আন্ডার ভ্যালু আছে, এটার পজিশন আপনারা তো এটার ইয়ে তো আমিন। তো এখন এই ট্রাস্ট ব্যাংকটা এটা আহ, আহ, যেহেতু সেনাবাহিনীর ব্যাংক, আবার সেনা কল্যাণ ইন্স্যুরেন্স সেটাও আপনাদেরই। তো এইটার জায়গাটা যে পজিশন আছে এটা ভালো, এটা খারাপ না। হয়তো ব্যাংকিং সেক্টর তো এগুলা একটু, হাক্কানি পাল্পটা সম্ভবত 80 টাকা, রাহাত খান, হাক্কানি পাল্প, হাক্কানি পাল্পটা আগামীকালকে সম্ভবত উপরে ট্রেড করে ছেড়ে দেওয়ার খুব পসিবিলিটি আছে। এটা আমি ওই যে লাইভেও বলেছি, সরি ইয়েতে, আপনার এই যে হাক্কানি পাল্পের এখানে আছে মনে হয় গেনারের তালিকা সম্ভবত, এখানে কোথায় জানি দেখছি হাক্কানিটা, না এখানে নাই, কিন্তু আমি হাক্কানি পাল্পের কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আহ, এই যে ইউনুস ভাই, আপনার আইপিডিসিও স্ট্রং শেয়ার, কনফিডেন্স সিমেন্টও স্ট্রং শেয়ার, এগুলাও দেখবেন যে একটু সময় লাগলে দেখবেন যে ভালো প্রফিট দিবে। 23 টাকা 50 যেতে কতদিন সময় লাগবে, আসলে কতদিন সময় লাগবে সময়ের পাবন্দি এখানে বলা যাবে না, ফিক্সড করে বলা যাবে না। মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে সময়টা বেরিয়ার করে। তো যেহেতু বাজারটা ইউটার্ন আসছে, যেহেতু বাজারটা ইউটার্ন আসছে, আপনি 23 টাকা 50 পয়সা না, এই শেয়ারটা আপনি একটু লং টার্ম ধরে রাখেন, 25-26 বা 28-30-32-এর দিকেও যাওয়ার মতন আইপিডিসি। এই কনফিডেন্স সিমেন্টটাও অন্তত 70-75-এর দিকে যাওয়ারও অ্যাবিলিটি, যে সাপ্লাই জোনটা আছে, 63 টাকায় কোনো সাপ্লাই জোন নাই। মার্কেট পড়ছে দেখে পাবলিকে আতঙ্কিত হয়ে মারছে দেখে নাইমে গেছে সেটা। কনফিডেন্স সিমেন্ট, আইপিডিসি, এগুলো বাজার ভালো হলে দেখবেন যে আপনারটা কিনা দামেও চলে যাবে, কিনা দামের উপরেও চলে যাবে, প্রফিট হবে। ধৈর্য যার, প্রফিট তার। ধৈর্য নাই যার, প্রফিটও নাই তার, লস তার। এটা হচ্ছে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা। একটা যারা বড় বড় ইনভেস্টর, তারা প্রফিট একদিন দুই দিনে করে না আমাদের মতন, ওই একদিন দুই দিনের চিন্তাও করে না তারা। সাপোর্ট জোন সাপ্লাই জোন চিন্তা করে না তারা, একদম সাপোর্ট বটমে কিনে বিগ বিগ ভলিউম করে, সাপ্লাইটাকে পার করে সাপোর্ট তৈরি করে, সাপ্লাইটাকে পার করে সাপোর্ট তৈরি করে। যারা এই যে বড় বড় যেমন ইয়েটা আপনার এই যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, তারা কি একদিন দুই দিনের চিন্তা করছে, আরো 6 মাস 7 মাস আগ থেকে এটা উঠা শুরু করছে, 7-8 মাস আগ থেকে ধীরে 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 উঠতে উঠতে এখন তারা বাদশা, রাজা বাদশা। আপনার কি ধৈর্য আছে? আমিও তো আমার এক ভাইরে কিনাইছিলাম 35-এ, যখন 27-এ আসছে তার কাম্পন ছুটে গেছে, ভাই কি কিনছেন, নাইমা গেছে, হারানো হয়েছে, তা হয়েছে। আমি কই বেটা চুপ থাক, এটা দেখ কই যায়। ওরা সাহস দিছি, পরে 40 টাকা 42 টাকা গেছে, আর কইছে এবার তোর যত আতঙ্ক, তোমার যত আতঙ্ক, আদরের ভাই, ছোট ভাই, আদর করে বলছি যে তোমার যত ভয় লাগে এবার প্রফিট নিয়েই যাও, কিন্তু শেয়ারটা আরো যাবে। তো এখানে ধার দেনা করে আইনা ব্যবসা করা না, এখানে মার্জিন আইনার ব্যবসা করা না, এখানে সুদের উপরে লোনের উপরে আইনা ব্যবসা করার জায়গা না। আপনার আইডল মানি আছে, আপনার ব্যাংকে ব্যাংকে এফডিআর না করা, এখানে বুঝা শোনায় ব্যবসা করেন, ব্যাংকের চেয়ে অনেক ভালো হবে। আপনার ওই ফিক্সড ডিপোজিট বা ওই যে ইয়ের মধ্যে, এটা কি পোস্ট অফিসে না রেখে আপনি যদি বুঝে শুনে করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট মার্কেট ফর ইউর টেকিং প্রফিট। আপনি যদি আপনার ব্রেনকে ইউজ করতে পারেন, যা কিছু শিখাচ্ছি এই শিক্ষার জায়গা যদি আপনার শিক্ষা অর্জন করে করতে পারেন, আপনাকে কেউ হারাতে পারবে না। কিন্তু আপনি যদি আসার পরে অনেকের আছে প্রফিট ছিল, আমার দেখা মতো অনেকের কোডে প্রফিট ছিল, আরো দেখি আরো লাভ চাই, আরো লাভ চাই, মার্কেট যখন চাপ দিছে লাভ তো গেছে গেছে, লাভ লাভেরটা সূর্য চালান সূর্য লসও হয়েছে, লসের পোর্শন আসছে। তো ভাগ্য ভালো, আল্লাহর ইচ্ছা আপনাদের জন্য, মানে আমাকে নির্ধারণ করছে অন্তত বিপদের সময় আপনাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিছে। আমি যদি আপনাদের পাশে না দাঁড়াইতাম, আপনারাও অনেকে লসে সেল করে বেরোয় যেতেন, কিন্তু সেই লসটা কি আবার কি রিকভার করতে পারতেন?
পাঁচ পর্যন্ত যারা ব্যবসা করেন কয়জনে লস রিকভারি করতে পারছেন? হ্যাঁ, কিছুটা করছেন, করার পরে ওই আবারও ভুল পথে গিয়ে আবারও সেটাও হারাইছেন। একটা পর্যায়ে আপনার পোর্টফোলিও নীল হয়ে গেছে। যারা বিশেষ করে মার্জিন, লোন, সুদ, ধার দেনা হাওলাত বরাত করে আনছেন, তারা তাদের এই জিনিসগুলো হয়েছে। বিচ হ্যাচারি, ভাই, আমার কিছু জিনিসের যে প্রেডিকশনগুলো করি আজ থেকে 3 মাস আগে, 4 মাস, 3 মাস আগে বা 4 মাস আগে, ইআইএল নিয়ে, মানে ইআইএল ইন্স্যুরেন্স নিয়ে আমার সাথে তর্ক করছিল যে ইআইএলটা 35-36 টাকা, 34-35 টাকা চলে। আমি বলছি এই শেয়ারটা 30 টাকার নিচে নামবে। উনি বলছে কি আমার মাথা খারাপ হয়েছে নাকি 30 টাকার নিচে নামবে? আমি তো আমার সিস্টেম দেখে বলছি 30 টাকার নিচে নামবে, নামছে। ওই ভাই আবার আমার সাথে, আমার প্রিয় ভাই, উনি আবার বলছে জিআইবি 3 টাকা 20 পয়সা ছিল, আমি বলছি এই শেয়ারটা 1 টাকা 80 পয়সা নামবে। উনি আমাকে মানে কিছুটা, মানে এটা ইগো প্রবলেম হয় যে আমার শেয়ার একটা 1 টাকা 80 পয়সা নামবে, উনি কি মাথা খারাপ হয়েছে? কিন্তু আমি তো আমার থেকে বলি না, আমি তো মার্কেটের ডেপথ বুঝে, মার্কেটের ওই স্টকের গ্রাফ চিত্র দেখে তারপরে বলছি। কিন্তু 1 টাকা 80 না, সেটা 1 টাকা 20 পয়সাও নামছে, আমি যেখানে বলছি তার থেকেও নিচে নামছে। এই যে দেখেন বিচ হ্যাচারি, এই শেয়ারটা 13 টাকা 70 পয়সা, আমি অনেক বড় লোড নিয়েছিলাম। এই শেয়ারটা কিন্তু অনেক উপরে গেছিল, 126 টাকা গেছিল। ওই সময় আমার যে ছেলেটার কথা বলছি যে সিটি জেনারেল কিনাইছিলাম শান্তনু, ওর কোটা 1,18,000 শেয়ার কিনাইছিলাম আমি। বলছি ভাইয়া তুমি ধৈর্য ধরো, তোমাকে প্রফিট দিবে। পারে নাই, ধৈর্য রাখতে পারে নাই। ওই 14 টাকা 30-50 পয়সা গেছে, আরে আমার না জানায় বিক্রি করে দিচ্ছে। আমি তখন বলছি এই শেয়ারটা 126 টাকা যাবে কেন? তার হাই প্রাইস ছিল আগের প্রিভিয়াস হিস্ট্রিতে 126 টাকা। তো 126 টাকার একদিনে জানে, একটা বছর লাগায় গেছে। তো যারা 1 বছর ধৈর্য ধরতে পারছে তারা কিনে নিয়েছে। আজ থেকে 7-8 বছরের আগে আমারও এই ধরনের ধৈর্য ছিল না। আমি 15 সালে বিকন ফার্মা কিনছি 14 টাকা 70 পয়সা করে। আমি 4 মাস 5 মাস পরে, সম্ভবত 3 মাস বা 4 মাস হোল্ডিং এর পরে 20 টাকা পাইছি। তার মানে 14 টাকা 70 পয়সা থেকে 20 টাকার একটা গ্যাপ পাইছি। আমি ওইখানে টার্গেট করে হিসাব করছি যে এত হিট করতে পারে, এত আমি প্রফিট করছি। কিন্তু আমি যদি আরো 2টা বছর বা 3টা বছর ধরে রাখতাম, সে আমার 80,000 শেয়ার 400 টাকা উঠছে বিকন ফার্মা। এবার 480,000-এ কত টাকা আসে, আর কত লাগে আর জীবনে কিছু করার? ওই টাকা দিয়ে তো বাকি জীবন পার করতে পারতাম। তো আমরা তো ওই চিন্তা করি না, আমরা মার্কেট বুঝি, অল্প অল্প, অল্প পুঁজি অল্প রুজি, আই এম হ্যাপি। বুঝছেন? অল্প পুঁজি অল্প রুজি, আই এম হ্যাপি। বড় স্বপ্ন দেখতে হলে ছোট ছোট করে স্বপ্ন দেখতে হয়। একদিন আপনি যখন ছোট ছোট করে স্বপ্ন দেখবেন, একদিন আপনার ছোট স্বপ্নটাই বড় হবে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর ও অতল, ভুলে গেছেন আপনারা? ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর ও অতল। আমরা লেখাপড়া করছি, কিন্তু আমাদের লেখাপড়ার কিছুই মনে রাখি না। এগুলো হচ্ছে বাস্তবিক শিক্ষার জায়গা। এখন আসেন বিছাচারির এই যে 50-51 তো ঠেলা ঠুলা উঠাইছে, আগামীকালকেও এটারও উপরের দিকে সেল আসবে। ওই পজিশনে আছে বিছাচারি। তো বিছাচারি আইআইএল দুইটা 47 টাকা স্ট্রং সাপোর্ট। এ পর্যন্ত একবার মোটামুটি ভাঙছিল, কিন্তু ভাঙে আবার দাঁড়ায় গেছে। আর খান ব্রাদার্সের 113 টাকার, বলছি যে 113-র নিচে নামা মানে সে 100-র নিচে নামা। 87 টাকা পর্যন্ত নামছে। এখনো খান ব্রাদার্সেরও বিপজ্জনক অবস্থা আছে। আমার পিকনিক গ্রুপের পিকনিক আলোচনা, ভাই আমি, শুনেন আপনারা, রাহাত ভাই আপনি যেটা বলছেন যে আমি কেন গ্রুপ খুলি না জানেন? আমি অলওয়েজ একটা কথা বলি, আমার এখানে পার্সোনাল কোনো কিছু নাই, সব আপনাদের সবার সকলের জন্য উন্মুক্ত। আপনাদের সকলের জন্য বিনা মানে পারিশ্রমিক। আপনারা অনেকে হয়তো ভালো মার্কেটে আমাকে অনেক গিফট করেছেন, সেটা আপনাদের খুশি হয়ে প্রফিট করে আমাকে গিফট করেছেন। ঠিক বলছেন আরনার ভাই। তো আমি বিনা শ্রমে, এই যে কালকে 2,000-2,500 টাকা খরচ করে ডিভাইস কিনে আনছি, যেন নেটওয়ার্কের প্রবলেম হয় নাই। আপনাদের কাছ থেকে টাকা চাই নাই, দুষ্টামি করে বলছি যে আমার এই ডিভাইসের টাকা দিয়েন, আমাকে ইয়ে করেন, এটা বলছি। ওই দিন নেটের প্রবলেম ছিল, আহ, এক ভাইয়ে নেট ওই যে এমবির টাকা পাঠিয়ে দিছে, দুই ভাইয়ে পাঠাইছে।
তো আমি দুষ্টামি করে বলি, আপনারা আবার অনেক সময় আপনারা আপনাদের মধ্যে অনেকেই দেন। এটা আমি হাদিয়া, হাদিয়া জায়েজ জিনিস, আপনার কাছ থেকে জোর করে নিচ্ছি না। কিন্তু যে সার্ভিস দিচ্ছি, এই সার্ভিস আপনাদেরকে এই বর্তমান স্বার্থের দুনিয়ায়, বর্তমান স্বার্থের দুনিয়ায় এই ফ্রি সার্ভিস এবং যেভাবে আপনাদেরকে শিখায়, এটা কেউ করবে না। আপনারা স্বীকার করেন বা না করেন, আপনারা স্বীকার করেন না বা না করেন, আমি অলওয়েজ একদম ছোটবেলা থেকে চেষ্টা করি মানুষের উপকার করতে। আমি মানুষের আমি একটাই বুঝি, আমি যদি মানুষের উপকার করি, আমার বিপদ আপদ আল্লাহ দেখবে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাকে কোথাও প্রবাস জীবন, দেশের জায়গা, যত জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কম বেশি ডাল ভাত খেয়ে সবসময় শুক্রিয়া আদায় করি আমি। আচ্ছা, আসেন বিচাচারি পরে এবার আইডিএলসি দেখি। আইডিএলসি অনেকদিন যাবত দেখা হয় না, আপনারাও রিকোয়েস্ট করেছেন, সেই জিনিসটা দেখি। আইডিএলসির সাপোর্ট জোন দেখেন, আইডিএলসিটা অনেক নিচে থেকে উঠছে, তো এই জায়গা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করেছে, সেই হেড অ্যান্ড শোল্ডার থেকে কিছুটা নিচে আনছে, কিন্তু বায়ার স্ট্রং এর কারণে আবারও ইউটার্ন, বাজারও সাপোর্ট পাচ্ছে, বায়ারও উঠছে, এখানে উঠার চেষ্টা করছে। তো এখন উঠার চেষ্টা করছে, যেহেতু এটা অনেক নিচে থেকে আসছে, 27 টাকা থেকে হাইয়েস্ট উঠেছে কত, 44 টাকা, তাহলে আমি যদি বটম প্রাইসটা ধরে ডাবল হিসাব করি, 26 দুগুণে কত, এটা যেহেতু একটু দাঁড়ায় গেছে, প্যাটার্নটা এদিকে পাচ্ছে এখন। আহ, ওয়ালাইকুম আসসালাম। এখন এই জায়গাতে যে ক্যান্ডেল করেছে, উপরে কিছুটা সেলের বিষয়টা আছে, উপরে কিছু সেলের বিষয়টা আছে। তো এইটা, আচ্ছা ভালো কথা। আইপিডিসি, আইডিএলসি বা এটাকে কি বলে, ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর, যেহেতু সামনে তাদের ক্লোজিং আসতেছে, ডিসেম্বর ক্লোজিং, তো আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই। এগুলা যেসব রেট আছে, এইসব রেটে আপনাদের যারা উপরে আটকা আছেন বেরোইতে সুযোগ দিবে আপনাদেরকে, বা ওইখান থেকেও আবার প্রফিটেরও হয়তো ভালো ভালো যেগুলাতে এপিএস ভালো আসছে বা ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, এগুলার দিকে তো তারিকুল ইসলাম ভাই, ইসলামী ফাইন্যান্স গতকালকে দেখা হয়েছে, আজকে আর রিকোয়েস্ট করবেন না প্লিজ। তো আহ, এখন এই আইডিএলসি নিয়ে টেনশনের কিছু নাই, বিডি ফাইন্যান্স নিয়েও কথা হয়েছে, সেটাও দেখাইছি। আচ্ছা, লাভেলোটার কথা বলি, কারণ মার্কেট তো হয় নাই আপনার ইসলামী ফাইন্যান্স, কালকে যে আলোচনা, আজকেরও আলোচনা, আগামীকালকে ট্রেডের পরে হয়তো আবার নতুন কিছু আলোচনা আসতে পারে। এখন এই লাভেলোটাও মনে আছে আপনাদের 87 টাকা নামছে, আর বলছি যে এটা শর্ট টাইমে প্রফিট দিবে, অনেকেই কিনেছেন, প্রফিটও করেছেন, এবং সাপ্লাই জোনটাও বলে দিচ্ছি, যে জোনটা বলেছি তার থেকেও কিছুটা উপরে গেছে। হাকিম ভাই, আপনি হাকিম উদ্দিন ভাই, আপনি আহ, যেটা কিনছেন, আচ্ছা লাবেলোটা বলি, লাবেলোর এখন আবার কিছু পজিশন দেখা যাচ্ছে, তো ওটার সাপ্লাই জন্য 100 টাকার উপরে। ভাই এই যে ইনবক্সে কেন এই যে জাভেদ ভাই না কে কে করতেছেন, শুধু করতেই আছেন। আচ্ছা, এখন লাভেলো 102-3 টাকা গেলে সেল আসবে, একটা ক্যান্ডেল ভালো করছে, এটা পার করতে, যেহেতু শীতকাল সামনে, তাদের বিজনেস একটু ডাউন যাইতে পারে, আইসক্রিম সেক্টরটা, ঠিক আছে। তো লাভেলো সামনের দিকে কতটুকু যা প্লে করার কম বেশি করছে, খারাপ করে নাই। তো এখন সামনে শীতকাল আসতেছে, তাদের কিছুটা ইনকামও চিন্তা ভাবনা আপনাদেরকে করতে হবে। লাভেলোটা আবারও 102-3 টাকার দিকে যাবে, বুঝছেন। আবার এইদিকে প্রিভিয়াস হিস্ট্রি কি বলে, 95। লাভেলোটা ও এটা নিচের দিকে ছিল ভাই, লাভেলোটা আমার কাছে সন্দেহজনক, লাভেলোটা আমার কাছে সন্দেহজনক। এটা 30 টাকা শেয়ার, এখন আছে 90 টাকা, বুঝে আসছে। ওই যে হাকিম ভাই সোনালী পেপার 613 টাকা করে কিনছিলাম অনেক দিন আগে,
এটি কি অ্যাডজাস্ট করব? ভাই আপনি অ্যাডজাস্টের সিস্টেমের কথা জানেন? আপনি যে টাকাটা অ্যাডজাস্ট করবেন সেই টাকাটা দিয়ে অন্য কিছুতে চিন্তা ভাবনা করেন। অ্যাডজাস্ট করা মানে আপনার টাকাটা ব্লক হয়ে যাওয়া। টাকা ব্লক হয়ে যাওয়া মানে আপনি বসে বসে মার্কেট দেখবেন, প্রফিট হচ্ছে, আপনি খালি হাই আফসোস করবেন। অ্যাডজাস্টের একটা সিস্টেম আছে, আকাশ পাতাল অ্যাডজাস্টমেন্ট না। ওই শান্তনুকে বলছিলাম যে তুমি এই বিডি থাই অ্যাডজাস্ট করো না, তোমার যে টাকাটা আছে ওই অ্যাডজাস্টের টাকাটা দিয়ে অন্য কিছু ব্যবসা করো। আমি আইএফআইসি ব্যাংক থেকে 1 লাখ টাকা ব্যবসা করা দিয়েছিলাম, সিটি জেনারেল থেকে তাও মনে হয় 20-30 হাজার টাকা ব্যবসা করা দিয়েছিলাম, সেটা পাইছে। কিন্তু ওই অ্যাডজাস্ট করে ওই অ্যাডজাস্ট যে দামে করছে ওইটাও লস, ওইটাও লস অ্যাডজাস্টমেন্টে। তো অ্যাডজাস্টমেন্ট মানে আপনার টাকা ব্লক হয়ে যাওয়া। ওই টাকা দিয়ে অন্য কিছু করেন, আস্তে আস্তে করতে থাকেন, দেখবেন যে ওইটা লসটা রিকভারি হয়েছে। আপনার একটা সময় স্টপ লস নিলেও আপনার লস হবে না, কারণ আপনি করছেন। অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে। অ্যাডজাস্টমেন্ট কোনটা করা যায়? যেমন আপনি কেডিএস কিনছিলেন ধরেন 50 টাকায়, নামছে 36 টাকা। ইউটার্ন যখন দেখছেন, যেদিন 37 টাকার থেকে পরের দিন যে ক্যান্ডেলটা করছেন ইউটার্ন আসছে, তখন আপনার অ্যাডজাস্টমেন্ট। বুঝে আসছে? আপনি অ্যাডজাস্টমেন্ট করে 50 টাকার ধুম করে 45 টাকা নিয়ে আসছেন, আপনার এক্সিট নিতে সুন্দর একটা সিস্টেম হবে। রাহাত খান ভাই, আপনি কিভাবে করবেন? আপনি ইনবক্স করেন, কয়েকজনে আলাপ করছে, অলরেডি হয়েছে। তো আমি অলরেডি আজকেই ক্লোজ, গতকালকে ক্লোজ করে ফেলেছি। তো আপনি বলছেন এখনো অপরচুনিটি আছে, তবে ওই যে কমন মগ যেটা, এটা তো সবার পার্সেন্টেজ হিসাবে করেছি, 10 টাকা অতিরিক্ত করেছি। আপনিও পাবেন, সেটা সমস্যা নাই। যেটা গিফটের একটা আইটেম কমন মগ, আমি 10টা এক্সট্রা করেছি যদি কেউ এন্ট্রি নেয় তাদের জন্য। পরবর্তীতে আর 5-7 দিন পরে করলে এন্ট্রি নিতে পারবে, কিন্তু গিফট আইটেম যেটা ওইটা পাবে না। তা আপনি যদি পেমেন্ট করতে চান আজকে রাতে করে দিন, আমি আপনাকে ওই পিকনিক কনফার্ম গ্রুপ আছে একটা, মেসেঞ্জার গ্রুপ, এবং এই যারা এখন পিকনিকে আমার সাথে অ্যাটেন্ড করবে তাদেরকে ফিউচার প্ল্যানিংয়ে আমি সাথে রাখবো। এই ধরনের একটা প্ল্যানিং আছে। যদি তারা একমত হয় তাহলে আমি করব, আর যদি একমত না হইতে পারে তাহলে আমি শিখাবো, শিখার ভিতরে যে যা করবে করবে। ঠিক আছে রাহাত খান ভাই, আপনি আমাকে জাস্ট লাইভের পরে ইনবক্স করেন, তাহলে আমি আপনাকে গ্রুপ পেমেন্ট করে দিন 2040 টাকা পার পার্সন। আপনি যদি ফ্যামিলি নিতে চান ফ্যামিলিও নিতে পারবেন, ফ্যামিলিরও হিসাব করে পার পার্সন নেবেন। তবে হ্যাঁ, 2-3 বছরের বাচ্চাদের জন্য ইয়ে হবে না, কারণ যে খাবার দিবে ওই 2-3 বছরের বাচ্চা ওইখান থেকে পার্টিসিপেট করতে পারবে, এটার তো সমস্যা হবে না। কিন্তু 7-8 বছর হলেই, মানে 5 বছরের উপরে হলে পেমেন্টটা করতে হবে। ঠিক আছে? তো এখন কেডিএস এর যে জায়গাটা, এইগুলা এই সিস্টেমে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন সোনালী পেপারটা কোথায় প্রাইস আছে? আপনার 630 টাকা, 616 টাকা কিনা, হ্যাঁ। এইখানে আপনার অ্যাডজাস্টমেন্টের জায়গা না, আপনি ওই ওই টাকা দিয়ে অন্য বিজনেস করেন। আপনি কিছুটা, এখন যে লাইন আছে, আমি 10টা স্টকের ভিডিও আপলোড দিয়েছি, যেইগুলো দিচ্ছি এগুলো কিন্তু আবারও ভালো ভালো সাপোর্ট লেভেলে আছে এবং পয়সা দেওয়ার মতন জায়গায় আছে। ঠিক আছে? সোনালী পেপার, এই যে সোনালী পেপারটা দেখেন, আপনি তো 616 টাকা করে কিনছেন। আমি যারা 300 টাকা কিনছে, 300 টাকার লেভেলে যারা কিনছে, তারাও বাইর হওয়ার পথ খুঁজে পাইতেছে না, তারাও বাইর হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। আমি বলছি, এই যে যখন 284-85 বলছি স্টপ, তাও স্টপ লস দিতেও রাজি না। আমি ধারণা দিছি, কিন্তু বেচা কিনা তো তার নিজের দায়িত্ব, আমি তো বলতে পারি না। দেখেন এই প্যাটার্ন, দেখেন আপনি খেয়াল করেন, এই সোনালী পেপারের এই এই যে গ্রাফ, এটাকে বলা হয় হেড অ্যান্ড শোল্ডার। যারা টেকনিক্যাল বুঝেন কথাটা মনোযোগ সহকারে শুনেন। এটার নাম হচ্ছে, এই যে যে বডিটা প্যাটার্ন করছে, তৈরি করছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যে শেয়ারে করে, সেই শেয়ারটার দামার দাম নিচের দিকে চলে আসে, কোনো কথা নাই, ডাইন বাম নাই, উল্টা পাল্টা মাইট দিয়ে এটারে নিয়ে আসবে 185 টাকা। 255 আছে, 185 টাকা সাপোর্ট আছে। বুঝে আসছে? সোনালী পেপার যে কোনো সময় প্রাইস ছেড়ে দিবে, এইখান থেকে 100 টাকার মতন নিচে চলে আসবে, 80-90 টাকা, 100 টাকা ছেড়ে দিবে। এখন আপনি যদি এখানে অ্যাডজাস্ট করেন, তাহলে অ্যাডজাস্ট করলে হবে কি, যে টাকা দিয়ে অ্যাডজাস্ট করছেন সেটাও লসে পড়বেন। এ পুরা সোনালী পেপারের বডিটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার বডি, যা বিপজ্জনক মার্কেট। এটা এই দেখেন, আপনাদের বুঝাই, আরো বুঝাই, মার্কেটের প্যাটার্ন দিয়ে বুঝাই।
এই দেখছেন, এই যে এই জায়গাটা পর্যন্ত, এই যে 5,400 পর্যন্ত হেড এন্ড শোল্ডার বডি করছে। এই হেড এন্ড শোল্ডার বডি করার পরে 400 থেকে 5,000-এর মানে 400 পয়েন্ট মাইরা দিছে। বুঝতে পারছেন হেড এন্ড শোল্ডার বডি কি জিনিস? এই ঠিক আপনার সোনালী পেপারটা হেড এন্ড শোল্ডার বডি করছে, এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট করা মানে আপনি আরো ওভার লোজারে পড়া। এবার আসেন বিডি থাইটা, এই যে বিডি থাই, বিডি থাইটা কেন নিচে আসছে? হেড এন্ড শোল্ডার বডি করার পরে বিডি থাইটা আসছে। এই দেখেন এই জায়গাটা হচ্ছে হেড এন্ড শোল্ডার বডি, এই জায়গাটা কততে 12.50-এ। যখনই এখানে হেড এন্ড শোল্ডার বডি করছে এটার দাম করে 10 টাকা, 10 টাকা 20 পয়সা নামাইছে। এই বডি বডি সম্পর্কে ধারণা আছে, শিখছেন, জানেন? এই যে আপনাদেরকে বারবার বিষয়গুলো শিখাই, মনোযোগ থাকে না আপনাদের। হেড এন্ড শোল্ডার বডি দেখলে আপনি স্টপ লস দিবেন, এবং এটা 100% জিনিস। হেড এন্ড শোল্ডার বডি মানে শেয়ার বলেন, ইন্ডেক্স বলেন, নিচের দিকে আসা। প্যাটার্ন উঠার জায়গা, এই যে আমি ইন্ডেক্স নিয়ে কেন এত কনফিডেন্টলি আপনাদেরকে বলছি যে ইন্ডেক্স প্লাস হবে, কেন? তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে যে এই জায়গাটা তৈরি হয়েছে, এইখানে দেখাচ্ছে যে সে এই ক্যান্ডেলগুলোর পরে উপরে গেছে, এই সেমিলার ক্যান্ডেলগুলো তৈরি করছে, এবং বাজারে সব কিছু পজিটিভ আছে। জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা মোষণা শেষ, ডিসেম্বর ক্লোজিং আসছে, তো সামনে পজিটিভ আছে। এদিকেরও নেগেটিভগুলো ইম্প্যাক্টগুলো শেষ হয়ে গেছে, বাজার ভালো হইতে তো বাধ্য। এবং এবার বাজার ভালো হলে আমি যেই যেই ইন্ডেক্সের যে বিশ্লেষণটা দিছি সেটা কিন্তু কার্যকর হবে। আপনাদের দোয়া, আল্লাহ রহমতে, এই যে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে লেকচার দিচ্ছি, বুঝাচ্ছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাচ্ছি। আপনার স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরাও তো আমার মতো পারবে না। অহংকার না এটা, মানে আল্লাহর রহমত। অহংকার করে কথা বলি না আমি কখনো, এটা আল্লাহর রহমত। আপনাদেরকে হয়তো আল্লাহ নির্ধারণ করছে যে মানুষগুলা বিপদে আছে, তুমি রাসেল গিয়ে একটু পাশে দাঁড়াও, দাঁড়াইছি। তারপরে অনেক গালি খাইছি, বকা খাইছি, মার্কেট পড়ছে, অনেকে বলছে আপনার রাসেল ভাই কি বাঁচাইতে পারে নাই। আপনার রাসেল ভাই আপনাদেরকে বাঁচাইছে। যারা বলছে, যেসব বেকুবরা বলছে যে আপনার রাসেল ভাই এখন বাঁচাইতে পারে নাই, তো তারা আজকের দিনে আইসা বলুক এই কথা। আমি আপনাদেরকে মানে আমার আহ, না না ভাই, জাকির ভাই, পিকনিক পার্টিসিপেটের যে গ্রুপটা, সেটা যেটা আছে আপনাদের জন্য করতেছি না আমি, তো এখনো তো করতেছি। আমার পাবলিক ফাংশন অলওয়েজ ওপেন থাকবে। আপনি এটা কি কি বললেন ভাই? আপনি পিকনিক পার্টিসিপেন্টের, যেখানে এটা একটা কমিউনিটির বিষয় আসছে, সবাই এখানে যে ধরেন 100-150 লোক হবে, সবাই কি একমতে থাকবে? একমতে থাকবে না। পিকনিক এনজয় করতে আসবে। আমার হয়তো ওইখানে যে আলোচনা সভা হবে, আলোচনা শুনতে আসবে। সেখানে কি ভাই, হাতের 5 আঙ্গুল যখন এক সমান না, 5 আঙ্গুল যখন এক সমান না, 500 লোক কিভাবে এক সমান হবে? 150 লোক কিভাবে এক সমান হবে? এক মায়ের পেটের 10 ভাইয়ের 10 মত হয়। এক ভাইয়ের ওই যে একজনে বলছে যে ব্যবহার বংশের পরিচয় না ভাই, ব্যবহারে বংশের পরিচয় না, ব্যক্তির ব্যবহারে মানে ব্যবহারে ব্যক্তির পরিচয়, ব্যবহারে ব্যক্তির পরিচয়। বংশের মধ্যে 5টা ছেলে হয়েছে, 5 রকমের হয়েছে। কোনোটা হয়েছে মদুদি, কোনোটা হয়েছে মাওলানা, কোনোটা হয়েছে ভদ্র, কোনোটা হয়েছে ভদ্রবেশী শয়তান। এইটা হয়েছে ভাই প্রকৃতির নিয়ম। আল্লাহ যাকে মানে একই ফ্যামিলির মধ্যে ভাইয়ে ভাইয়ে লড়াই হয় না। হ্যাঁ, করবো ইনশাল্লাহ, এগুলো আস্তে আস্তে করব। তো বেশ সময় হয়ে গেছে। আর দোয়া করবেন, আমার ছেলে বাহিরের ওই যে ইয়ের জন্য বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করছে, আমেরিকার বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে। তার জন্য সবার কাছে দোয়া চাই। সে আইএলস পরীক্ষা দিয়েছে, আইএলসে 7 উঠাইছে। এর আগে এসএটি পরীক্ষা দিচ্ছে, সেখানেও 1600 মার্কের মধ্যে 1380 উঠাইছে। পেপার সব কিছু কমপ্লিট করেছে। তো সে বাহিরে পড়াশোনার জন্য চেষ্টা করছে, যাওয়ার জন্য। সবার কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ যেন কবুল করে। 9:15 বেজে গেছে। তো এখন বিদায় নেব, তার ল্যাপটপের কিছু কাজ আছে, এগুলা কাজ করবে।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার প্রতিদিনের লাইভে চলে আসবো। শিক্ষার একদিনে হবে না, প্রতিদিনে নতুন নতুন শিক্ষা আসবে, প্রতিদিন নতুন নতুন শিক্ষা আসবে। এই বাজারে শিখার শেষ নাই। যত যত শিখবেন, যত আলোচনায় অংশগ্রহণ করবেন, তত আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, নলেজ দিয়েছে, ততটুকু আপনাদেরকে আমি ফ্রি কস্ট সার্ভিস দেবো ইনশাল্লাহ। আর যদি কেউ আহ, হাদিয়া দিতে চান, সেটাও গ্রহণ করব, সমস্যা নাই। আপনারা যদি হাদিয়া দিতে চান, সেটাও আমি গ্রহণ করব, সমস্যা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নিরাপদ বিনিয়োগ হোক, এবং বুঝে শুনে ওভারগ্রিডি হবেন না। সবসময় বলি, মার্জিন লোন ইউজ করবেন না, হাওলাত বরাত করে টাকা ঢুকাবেন না। এই জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকবেন। আপনার আইডল মানি, এক্সট্রা কিছু মানি আছে, সেটা থেকে সেটা থেকে আপনারা চেষ্টা করবেন কিছু বুঝে শুনে আর্ন করতে, মজার জায়গায়। এই শেয়ার বিজনেস কি জিনিস জানেন? স্মার্ট বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট বিজনেস। স্মার্ট যারা, তারাই এই বিজনেসের জন্য পারফেক্ট। হতাশার জায়গা না, গেমলিংয়ের জায়গা না, গেমলারদের ফাঁদে পড়ার জায়গা না। এখানে সবাই বুঝে শুনে বিনিয়োগ করেন। গেমলারদের পিছনে দৌড়াতে হবে না, নিউজের পিছনে দৌড়াতে হবে না। গত 6 মাসে মলম পার্টিদের 12টা বেজে গেছে আমি এই লাইভ করাতে। গত 6 মাসে গত 6 মাসে 12টা বেজে গেছে, ওরাই বেশিরভাগ আমার পিছনে লাগছে। তো ওরা পিছনে লাগলেও কি, না লাগলেও কি, কচু রাসেল ড্যাম কেয়ার এগুলা অলওয়েজ। আমি আমার জায়গায় যদি আমি ন্যায় নীতি থাকি, এগুলো আমি পরোয়া করি না। কে কি বললো, আমি ইনস্ট্যান্ট রাগী হয়ে যাই। ভাই আমার, আমি নিজের প্রশংসা করা ভালো না, আমি অন্যায় জিনিস বা আহ, অন্যায় অপদস্থ কেউ কাউকে হ্যাও করতে চায়, এই ধরনের জিনিসগুলা, এই জিনিসগুলো আমি সহ্য করতে পারি না, যার কারণে ইনস্ট্যান্ট আমি রিয়াকশন দেখায় ফেলি। কিন্তু আমার মনটা খুব নরম মানুষ ভাই। আমি আমার যে হাউসে চলি, আমার পিয়ন টিয়নদেরকে আমি বলা ঠিক না, আমি সব সময় তাদেরকে যখনই কিছু হয় আমি তাদেরকে দিই। পিয়ন মানে কি জানেন? হাউসে যায়, লোকজন যায়, হাউসে বসে, পিয়নে চা খাওয়ায়, পিয়নে নাস্তা খাওয়ায়, 10টা টাকা তাকে বকশিস দিতেও কার্পণ্য করে মানুষ। তাদের একটা মানে ফিক্সড একটা স্যালারি, কয় টাকা পায়? কালকে আমাকে ধরছে, বৃহস্পতিবারে আমার ধরছে, স্যার আমার বউয়ের প্রেগনেন্ট, তো ওর একটা টেস্ট করতে লাগবে, 2500 টাকা লাগবে। অফিসে বললেন না, স্যারদের কাছে বললেন না, আমার চাকরি থাকবে না তাহলে। আমি বলছি, বেটা তুই টেনশন করিস না, নে তুই 2500 টাকা নে, তোর ওয়াইফের ডেলিভারির সময় আমার মাথায় আছে, তোকে একটা কিছু দিব অন্তত, তোর সহযোগিতা আমি করব, সমস্যা নাই। তা আপনারা যারা হাউসে ট্রেড করতে যান বা যারা বসেন, চা নাস্তার পর খাওয়ায় যখন পারবেন, পারতপক্ষে 10-20 টাকা দিবেন। দেখবেন যে সে পরের দিন আপনারা ভালোভাবে চা খাওয়ায় দিয়ে আসবে। তো হাউসে যখন যাবেন, যখন আপনাকে চা দিবে, নাস্তা দিবে, তো তো করবেন কি, আসার সময় 10টা টাকা পকেটে গুঁজে দিয়ে আসবেন, 20টা টাকা পকেটে গুঁজে দিয়ে আসবেন। সে খুশি হবে, তার আত্মা আপনাকে দোয়া করবে যে লোকটারে চা খাওয়াইছি, লোকটা আমাকে টিপস দিছে। কেউ দেয় না, মানে এই যে পিয়নরা অনেক কষ্ট করে, অফিসের স্যারদের বকা খাইতে খাইতে একটু উল্টাপাল্টা হলে স্যাররা বইকা বইকা এক কিনার করে। তো আপনাদেরকে খেদমত করে। তো আপনারা অফিসে গেলে অন্তত 2, 4, 5, 10, 20 টাকা আপনি দিবেন। দিলে আপনার মনও ভালো থাকবে, মানে ছেলেটার মন যখন ভালো থাকবে, আপনার কাছে একটা আনন্দ লাগবে যে না, আমি যাওয়াতে ছেলের মনটা হাসি, মানুষের মুখে হাসি ফুটাবেন, আপনার অন্তরের থেকে আপনার হাসি আনন্দ আসবে, দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।